আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি ওনার নাম মাওলানা হাবিবুর রহমান। উনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন। সাধারণত দেওবন্দ মাদ্রাসা থেকে যারা মাওলানা পাশ করেন বা যারা কওমি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন তাদেরকে ফারেক বলা হয়। যারা মাদ্রাসা থেকে বের হয়ে আসেন ওটা শেষ করে ফারেক বলা হয় আর কি। তো উনি সেখান থেকে ফারেক হয়েছিলেন আর কি। তো ওনার কাছ থেকেই ঘটনাটি শুনেছি। আর ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছেন তিনি তারই এক ছাত্র ভাই, যারা একসাথে লেখাপড়া করেছেন ওই দেওবন্দেই। ঘটনাটির স্থান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। আর ওই যেই ব্যক্তির কাছ থেকে তিনি ঘটনাটি শুনেছেন, তার ছাত্র ভাইয়ের কাছ থেকে, এই ঘটনাটি মূলত তার মাকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছিল। তার মায়ের নাম ছিল হচ্ছে শিউলি। ওই শিউলি যিনি, তার আবার আর এক খুব কাছের বান্ধবী ছিল, তার নামও শিউলি। দুজনই শিউলি, আমরা একই নামের ব্যক্তিদেরকে মিতা বলি। তো দুজনেরই খুব গলায় গলায় ভাব ছিল। প্রথম যে শিউলির কথা বলছি, তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল। আর ওনার চেহারা মানে মোটামুটি ভালো ছিল, খুব ভালো না আবার খারাপ না, এমনটা আর কি। আর অন্য যে শিউলি যিনি, তার আবার চেহারা ভালো ছিল কিন্তু আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা তাদের ভালো ছিল না। দুজন একসাথে হাঁটাচলা করতো, লেখাপড়া করতো, দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন ঘটে গেল একটা বিপত্তি। ওনারা দুজন স্কুলে যাওয়ার সময় একজন ব্যক্তি তাদেরকে দেখে এবং দেখে একজনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এখন সমস্যা হলো যে দুজনই তো অবিবাহিত ছিলেন, আর দুজনেরই বিয়ের মতো বয়স হয়ে গিয়েছিল। কিন্তু যেই শিউলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল সেই শিউলি হচ্ছে দরিদ্র শিউলি, যার চেহারা ছিল একটু ভালো, মানে তার বান্ধবী অন্য শিউলির তুলনায়। যখন সেই বাড়িতে বিয়ের প্রস্তাব গেল এবং যার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল তারা আবার বেশ মোটামুটি অবস্থাশালী ব্যক্তি ছিলেন আর কি, বা ওই অবস্থাশালী পরিবার ছিলেন। মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেল। ফাইনালি বিয়ের ডেট ধার্য করা হলো, বিয়েও হয়ে গেল। এরপরই বাঁধলো একটা বিপত্তি। কারণ হচ্ছে দুই শিউলির মধ্যে যেই শিউলির পারিবারিক অবস্থা ভালো, কিন্তু অন্য শিউলির তুলনায় তার চেহারা একটু কম, একটু খারাপ বলতে, আসলে আল্লাহর সৃষ্টি কোনোটাই খারাপ নয়, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। কিন্তু তারপরেও যেহেতু বিবাহের প্রসঙ্গ চলে আসে, সেখানে একটু কম্প্যারিজনটা চলেই আসে, স্বাভাবিক নিয়মেই। সেই অর্থেই বলছি আর কি। ওই শিউলি মনে মনে ফুঁসতে থাকেন। এই কারণে ফুঁসতে থাকেন যে আমাদের আর্থিক অবস্থা ভালো, হতে পারে আমার থেকে তার চেহারা কিছুটা ভালো, কিন্তু আমার বিয়ে না হয়ে ওর বিয়ে হয়ে গেল। একসাথে হাঁটার সময় আমাদের দুজনের মধ্যে একজনকে পছন্দ করলো, আমি কি দোষ করলাম? আমাকে কেন পছন্দ করলো না? আমার কেন বিয়ে হলো না তার সাথে? তো এই যে তার মনের মধ্যে একটা জিদ, একটা হিংসা কাজ করছিল, এর থেকেই সে একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে গিয়ে দেখা করে এবং সে ওই শিউলির উপরে, যেই শিউলির বিয়ে হয়ে গেছে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে বলে। তখন ওই ব্ল্যাক ম্যাজিশিয়ান বলে যে ওই শিউলির ব্যবহৃত একটি কাপড় লাগবে। তখন এই শিউলির কাছে মনে পড়ে যে একবার ওই শিউলির কাছ থেকে সে একটি ওই শিউলি, ওর আর্থিক অবস্থা তো ভালো ছিল না, একবার দাওয়াত খেতে গিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার সময় সে এই শিউলির কাছ থেকে একটি ওড়না ধার করে নিয়ে গিয়েছিল। একদম নতুন ওড়না ছিল, যেই ওড়নাটি এই শিউলি কখনো পরেনি। এবং সে যখন এসে ফেরত দিয়ে যায়, তারপরে সেটা পরিষ্কারই ছিল, কোনো কারণে সে সেটা ধুতেও ভুলে গেছে, ওইভাবেই সে রেখে দিয়েছে। ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের শর্ত ছিল যে তার ব্যবহৃত কাপড়টা যেন আধোয়া থাকে,
যাতে তার শরীরের টাচ যেন সাবান পানিতে ধুয়ে না যায়, এমন একটা শর্ত ছিল। তখন চিন্তা করলো, এই জিনিসটা তো আমার কাছে আছে। তখন এই শিউলি কি করে, সেই ওড়নাটি ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে হস্তান্তর করে। আপাতত এটাই ঘটনা। তারপরে এই শিউলি ওই শিউলির সাথে কি হয়েছে সেটা বহু পরে জেনেছে। এবার চলে যাচ্ছি ওই শিউলি যার বিয়ে হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করব ঘটনাটি খুব মন দিয়ে শুনবেন, এবং সত্যি এই ঘটনার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে। তো যে শিউলির বিয়ে হয়ে গেছে সে তো তার শ্বশুরবাড়ি চলে গেছে, খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে সুখে দিন কাটছিল তার। হঠাৎ শুরু হলো একটা বিপত্তি। ওই শিউলির সবসময় মানে শরীরের মধ্যে অসুস্থতা বোধ হতো, মনে হতো তার শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, তার শরীরে খুব জ্বালা পোড়া হতো, হাতের তালু জ্বালা পোড়া, সমস্ত শরীর জ্বালা পোড়া, মাথার চাঁদি আমরা যেটাকে মাথার তালু বলি আর কি, তারপর পায়ের তালু, মানে খুব জ্বালা পোড়া হতো আর কি। মাঝে মাঝে মনে হতো শরীরের ভেতর থেকে কেউ তার শরীরের মধ্যে কাঁটা ফুটাচ্ছে, চিৎকার চেঁচামেচি করত। তার স্বামী অনেক ভালো একজন মানুষ ছিলেন, তিনিও নামাজ কালামি লোক ছিলেন, অনেক জায়গা দেখিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন। তিনি প্রথমে ডাক্তারই দেখিয়েছেন, মানে কেউ যে জাদু করতে পারে এই বিষয়টি তার ধারণা ছিল না, কিন্তু ডাক্তাররা কোনো সমাধান দিতে পারেনি। এই সমস্যা কাটতে না কাটতেই, মানে এই সমস্যা চলছিল, এর মধ্যে দেখা গেল আরো একটি সমস্যা। সেটি হলো ঘরের মধ্যে বিশাল বিশাল আকৃতির টিকটিকি ঘোরাফেরা করত। এত বড় টিকটিকি সাধারণত সচরাচর দেখা যায় না, মানে অত্র এলাকাতে দেখা যায় না। তারা মনে করলো এটা কি ধরনের টিকটিকি, এরকম টিকটিকি তো কখনো দেখিনি। সেই টিকটিকিগুলোকে তাড়ানোর চেষ্টা করলেও সেগুলো যেত না, মানে অদ্ভুত ব্যাপার। এবং রাতের বেলা দেখা যেত এই টিকটিকিগুলো, সাধারণত টিকটিকি কি করে, দেয়ালে থাকা বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে। রাতের বেলা এই টিকটিকিগুলো কি করত, তাদের বিছানার মধ্যে ঢুকে পড়তো, শরীর বেয়ে উঠতে থাকতো, তখন চিৎকার চেঁচামেচি করতো, তখন এই টিকটিকিগুলো আবার দৌড়ে পালাতো। এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। এরপরে দেখা গেল আরো একটি ভয়ঙ্কর মানে বিষয়, সেটি হচ্ছে যে ওই শিউলির যে জায়গা বিয়ে হয়েছিল তারা মানে একান্নবর্তী একটি পরিবার ছিল। তো ওই পরিবারটা বেশ বড় ছিল এবং তাদের বাড়ির সীমানার মধ্যে একটা পুকুর ছিল। সাধারণত কি হতো যে ওই পরিবারের নারী সদস্যরা যখন গোসল করতে যেত, পুরুষ সদস্যরা ওখানে যেত না, আর পুরুষ সদস্যরা যখন গোসল করতে যেত, নারী সদস্যরা সেখানে যেত না। তো একদিন কি হয়েছে যে কোনো কাজ করতে করতে শিউলি পরিবারের অন্য নারী সদস্যদের সাথে ওই সময় গোসল করতে যেতে পারেনি, তার গোসল করতে যেতে একটু দেরি হয়ে যায়। কিন্তু নারী সদস্যদের গোসল করার পরে পরিবারের অন্য সদস্যদেরও গোসল করা হয়ে গিয়েছিল, মানে পরিবারে আর কারো গোসল করা বাকি নেই। এখন শিউলি যখন গিয়েছেন পুকুর ঘাটে, এর কিছু সময় পরে তার স্বামী মানে বাজার থেকে এসে উপস্থিত হয়। তখন তিনি চিন্তা করেন যে সবার তো, তাহলে আগে জিজ্ঞেস করেন যে সবার কি গোসল হয়ে গেছে নারী সদস্যদের, বলে হ্যাঁ সবার গোসল হয়ে গেছে। তখন বলে শিউলি কই, বলে সে পুকুর ঘাটে গেছে গোসল করতে। বলে এত দেরি, বলে হ্যাঁ কাজ করতে করতে দেরি হয়ে গেছে। চিন্তা করলো যে ঠিক আছে, ও যখন গেছে তাহলে আমিও যাই, যেহেতু তার ওয়াইফ। তো উনি যখন পুকুরের কাছে গেছেন, তিনি দেখেন যে শিউলি পুকুর ঘাটে মানে তখনও গোসল শুরু করেনি। তখন তার হাজবেন্ডকে দেখে এমনি কুশলাদি বিনিময় করছে, কখন আসলো, কিভাবে কি। এই কথা বলতে বলতে মানে শিউলি বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে গোসল করে উঠি, উঠে চলে গিয়ে তোমার খাবার টাবার রেডি করি, তুমি গোসল করে এসে খাবার খাবা। তো উনি পুকুরে নামার যখন একটু মানে হাঁটু পর্যন্ত নেমেছে, মানে হাঁটু জল পর্যন্ত নেমেছে, হঠাৎ করে ওনার হাজবেন্ড দেখে মনে হলো কেউ টান দিয়ে তার ওয়াইফকে পানির মধ্যে নিয়ে গেছে এবং নিচ থেকে বুড়বুড়ি উঠতেছে। উনি প্রথমে চিন্তা করছে যে ডুব দিল না কি হলো, হঠাৎ করে এরকম হলো কেন। কিন্তু যখন উনি কিছু সময় অতিবাহিত হলো, যখন বুঝতে পারলেন যে না, সে তো ডুব দেয়নি, উনি জোরে একটা চিৎকার দেন, পরিবার সদস্যদেরকে ডাক দেন এবং চিৎকার দিয়ে উনি আর কাল বিলম্ব না করে পানির মধ্যে নেমে পড়েন। ওই পুকুরের পানি ছিল স্বচ্ছ পানি।
উনি পুকুরের মধ্যে যেই জায়গাতে বুড়বুড়ি উঠছিল সেখানে গিয়ে ডুব দিয়ে দেখতে পান যে ছোট ছোট বামন আকৃতির কিছু মানুষ ওই শিউলিকে পানির নিচে মানে টেনে ধরে রেখেছে, এবং সে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না। কিন্তু সে ছোটার জন্য হাত পা ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু তার হাত পা সবকিছু ধরে রেখেছে, এবং সে যখন ওই মানে মুখ দিয়ে বুড়বুড়ি বের হচ্ছিল সেটাই উপর দিকে উঠছিল। আর যেহেতু তার হাত পা ধরে রেখেছে এই জন্য সে হাত পা ছোড়াছুড়ি করলে তো পানির উপর থেকে বোঝা যেত, পানি একটু আন্দোলিত হতো, সেটা বোঝা যাচ্ছিল না। তো সে যখন এই দৃশ্য দেখলো, দেখার সাথে সাথে উনিও মানে ভয় পেয়েছেন। ভয় পাওয়ার পরে জোরে আল্লাহু আকবার বলে উনি আবার উঠেছেন পানির উপর নিঃশ্বাস নেওয়ার জন্য। উঠে আয়াতুল কুরসি পড়ে আবার যেই ডুব দিয়েছেন, ডুব দেওয়ার সাথে সাথে দেখে যে ওই মানে বামন আকৃতির মানুষের অবয়বের কিছু প্রাণীগুলো তারা শিউলিকে ছেড়ে দিয়েছে। তখন তিনি দ্রুত শিউলিকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। ততক্ষণে পরিবারের অন্য সদস্যরা চলে এসেছিল পুকুর ঘাটে, তাকে উদ্ধার করা হয় ওখান থেকে। এবারের যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। এবারের যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেলেও তিনি এর পরপরই ভয়ানক অসুস্থ হয়ে পড়েন। তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, এবং একটা পর্যায়ে এমন হন যে তিনি কঙ্কালসার হয়ে যান, যে কোনো মানুষ তাকে দেখলেই ভয় পেত। অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এরকম হয়ে গেছে, মানে এই ঘটনাটার পরপরই। তখন ভালো হুজুর দেখানো হয়। তখন হুজুর দেখে বলেন যে একে তো ভয়ানক রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তখন বলা হয় যে তাহলে একে সুস্থ করার ব্যবস্থা করেন। বলে যে এখন এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ও এখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, এখন কোনোভাবেই তার রিকভারি করার কোনো সুযোগ নেই। আল্লাহ যদি বাঁচান তাহলে বাঁচতে পারে, কিন্তু কোনোভাবে কোনো মানুষের মাধ্যমে বা কোনো জিনের মাধ্যমেও তাকে আর বাঁচানোর চেষ্টা করা সম্ভব নয়, সে আর সুস্থ হবে না। আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে। শিউলির অসুস্থতার কথা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, শিউলির গ্রামের বাড়িতে মানে মায়ের বাড়িতে খবর পাঠানো হয় যে শিউলি খুব অসুস্থ, তাকে এই পর্যন্ত নিয়ে আসার মতো তার শারীরিক অবস্থা নেই, আপনার তার শেষ দেখা, মৃত্যুর আগে শেষ দেখা দেখে আসুন। আসলে কোনো মানুষ মারা গেলে তার শেষ দেখা দেখে আসা আর জীবিত থাকা অবস্থায় কাউকে মৃত্যুর জন্য বিদায় জানিয়ে আসা, এটা কিন্তু খুব কষ্টদায়ক একটি বিষয়। যেই পরিবারে হয় তারাই শুধু বুঝতে পারে এটার কষ্ট, এটার যাতনা কতটুকু। যাই হোক, যখন তার অসুস্থতার কথা জানানো হয়, এই অসুস্থতার কথা তার এক সময়ের প্রাণপ্রিয় বান্ধবী ওই শিউলির কাছে জানানো হয়। তখনও ওই শিউলির বিয়ে হয়নি। ওই শিউলির কাছে যখন জানানো হয় তখন ওই শিউলি মনে মনে খুশি হলেও যেহেতু তার কাছে খবর পাঠিয়েছে, তখন সে শিউলি তার কাছে দেখা করার জন্য মনস্থির করে। ওই শিউলি যখন তার শ্বশুরবাড়িতে তার বান্ধবীকে দেখতে যান, যখন ওর ওই ভয়াবহ দৃশ্য দেখেন, ওই শিউলি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। সে চিৎকার করে বলছে যে হায় হায়, আমি এটা কি করছি, আমি তো এরকম চাই নাই, আমি চাইছিলাম তার বিয়েটা ভেঙে যাক বা সেজন্য স্বামীর সাথে সংসার না করে ডিভোর্স হয়ে যায়, আমি তো এরকম চাই নাই। তার এরকম অনুশোচনা যখন ওই শিউলি দেখে, তখন শিউলি জিজ্ঞেস করে কি হয়েছে। তখন শিউলি বলে যে আসলে আজকে তোমার এই পরিণতির জন্য আমিই দায়ী, আমি ঈর্ষান্বিত হয়ে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, আমি বুঝতে পারিনি তোমার এইরকম পরিণতি হবে, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দাও। তখন ওই শিউলি বলেন যে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে যে আমার তো বিয়ে খুব বেশি দিন হয়নি, আমার কোনো সন্তানাদিও হয়নি, আমি তো এখন মৃত্যুর প্রহর গুনছি, আমার মনের খুব একটা ইচ্ছা ছিল যে আমার যদি কোনো সন্তান হয়, বিশেষ করে ছেলে সন্তান, তাকে আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করাবো, ভালো একজন আল্লাহওয়ালা ব্যক্তি হিসাবে তাকে তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমার তো সেই স্বপ্ন পূর্ণ হলো না। তোমাকে আমি ক্ষমা করতে পারি এই শর্তে যে তোমার বিয়ের পরে তোমার যদি কোনো সন্তান হয়, তাকে তুমি দেওবন্দ মাদ্রাসায় পড়াবা, তাহলে আমি তোমাকে মাফ করে দিব, আর তুমি আল্লাহর কাছে মাফ চাও।
তখন ওই শিউলি বলে, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম, আল্লাহ যদি আমাকে সন্তান দেয়, ছেলে সন্তান, অবশ্যই আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করাবো ইনশাআল্লাহ। তার কাছ থেকে বিদায় নিয়ে ওই শিউলি চলে আসে, আর অসুস্থ শিউলির মৃত্যু ঘটে এর কয়েকদিনের মাথায়। শিউলি মারা যায়, আর ওই শিউলি যিনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, কিছুদিন পর তারও বিয়ে হয়ে যায়। সেখানে তার একটি ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পরপর তার শরীরেও মারাত্মক অসুস্থতা দেখা দেয় এবং এমন এক দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে যেটার জন্য তার মৃত্যু অবধারিত ছিল। মৃত্যুর পূর্বে ওই শিউলি বলেছিল যে আমি যে পাপ কাজ করেছি, এই পাপ কাজের শাস্তি আল্লাহ আমাকে দুনিয়াতেই হয়তোবা দিয়ে তার কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি এতে করে আমার অন্যায়কে ক্ষমা করেন, তাতেই আমি খুশি। এই অসুস্থতা কোনো বিষয় না। আমি যে অন্যায় করেছি, এই শাস্তি যদি আল্লাহ আমাকে পরকালে দেন, তাহলে সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। তখন তিনি ওসিয়ত করে যান, আমিও আমার বান্ধবী শিউলিকে কথা দিয়েছিলাম তার মৃত্যুর পূর্বে যে আমার ছেলে সন্তান হলে তাকে আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াবো, তো তোমরা সেই ইচ্ছাটা পূর্ণ করো। ওই শিউলিরও মৃত্যু হয়ে যায়। আর প্রিয় লিসেনার্স, যেই মাওলানা হাবিবুর রহমান যে তার যে ছাত্র ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন, সেই ছাত্র ভাই আর কেউ নয়, এটি সেই শিউলির সন্তান যে দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন। তিনি বর্তমানে মেদিনীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি উনি পেয়েছেন রুবেল নামে একজনের কাছ থেকে। আর এই যে রুবেল, যিনি ভদ্রলোক, উনি বর্তমানে এই কাপাসিয়ার বারিসাবো ইউনিয়নে বসবাস করছেন। এই রুবেল সাহেব মূলত বিদেশে লোক পাঠান। অত্র এলাকার অনেক মানুষ ওনার হাত ধরে বিদেশে গিয়েছে, তবে ওনার জীবনের বড় একটি অংশ কেটেছে নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। উনি সেখানেই বিয়ে করেছেন। ঘটনাটি মূলত শুরু হয়েছে 2010 সাল থেকে, আর যার সাথে শুরু হয়েছে তিনি হচ্ছেন এই রুবেল ভাইয়ের স্ত্রীর আপন চাচাতো বোন। সঙ্গত কারণে তার নাম আমরা বলছি না। তো চাচাতো বোন দেখতে শুনতে মাশাল্লাহ বেশ ভালো। বয়স তখন কত হবে, মোটামুটি 8-10 হবে এরকম আর কি। হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। এই চাচাতো বোনের সাথে যারা ঘুমাতো, তার মা, তারপর অন্য বোন, ভাই, ছোট ভাই যারা, বা তার ফুপু, খালা, যেই ঘুমাক না কেন পাশে, ঘুম থেকে উঠে তারা চিৎকার চেঁচামেচি শুরু করতো। কারণ হচ্ছে তারা চোখ খুলে দেখতো তারা ঘরের ভিতরে নাই, বিছানায় তো নাই, ঘরেই নেই। তারা কোথায়? চতুর্দিকে জঙ্গল, গাছপালা, এমন একটা জায়গায় তারা শুয়ে আছে। এই তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে আমি কোথায় রে, এই কোথায় আসলাম রে। এই চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন চলে আসছে। এরকম জঙ্গলের ভিতর থেকে, পুকুর পাড় থেকে, গাছের নিচ থেকে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকেই কিন্তু একই সমস্যায় পড়েছে যখন তারা এই চাচাতো বোনের পাশে ঘুমিয়েছে। এই যে সমস্যাটা শুরু হলো, এই সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে ওই চাচাতো বোনের পাশে কেউ ঘুমাতে চাইতো না। এখন সে ছোট মানুষ, একা একাও তো রুমের মধ্যে ঘুমাতে পারে না। তার পাশে যদি কেউ ঘুমায় তাহলে তার এই সমস্যা হয়। এখন কি করা যায়? কবিরাজ ডেকে নিয়ে আসা হয়েছে। কবিরাজ ঝাড়ফুঁক করছেন, চিন্তা করেছেন, জিনের সমস্যা তো করেছে নিশ্চয়ই। এগুলো জিন হাজির করার চেষ্টা করেছেন, একদম টোটালি ব্যর্থ হয়েছে। কোনোভাবেই জিনকে হাজির তো করা যায় নাই। এমন একটা আলামত তারা বুঝতে পেরেছেন যে এর উপর জিনের কোনো প্রভাবই নেই। তারা এভাবেই ব্যর্থ হয়ে চলে গেছে। তো এইভাবেই দিন কাটছে। এর মধ্যে এই চাচাতো বোনের আচার আচরণেও কিছু পরিবর্তন দেখা যায়। তবে সেই পরিবর্তনটা যে বড় ধরনের পরিবর্তন, তার মন মানসিকতারও পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছে, বিষয়টা এরকম না। চাচাতো বোন একা একা কারোর সাথে কথা বলতো। যদি তাকে জিজ্ঞেস করা হতো কার সাথে কথা বলো, এই বিষয়ে সে কোনো উত্তর দিত না। তাছাড়া
অন্যদের সাথে তার আচার আচরণ, কথাবার্তা, খাওয়া দাওয়া, ঘুম, এভরিথিং সব কিছু স্বাভাবিক ছিল। তো এইভাবেই চলছিল। এই যে রুবেল ভাই, উনি যখন ওই পরিবারে বিয়ে করেছেন এবং যখন তার স্ত্রীর কাছ থেকে জানলেন যে তার স্ত্রীর চাচাতো বোনের সাথে এই সমস্যা হচ্ছে, তখন রুবেল ভাই এটা শুনে খুব অবাকই হয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব। পাশে কেউ ঘুমালে সে ঘুমের ভেতরে হয়তো বা হাঁটতে হাঁটতেই চলে যায় নাকি, কিন্তু না, দরজা বন্ধ থাকে, সেই লোক থাকে না ঘরে। এই যে একটা সমস্যা, এখন হয় কি, এইভাবেই তো চলছে, এইভাবে চলছে। মেয়েটাও আস্তে আস্তে বড় হচ্ছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, এইভাবেই কিন্তু সে লেখাপড়া করছে, সব কিছু ঠিকঠাক মতো চলছে। আসলে কি সব কিছু ঠিকঠাক মতো চলছে? না। এই মেয়েকে যেই বিরক্ত করতো, হয় না যে রাস্তা দিয়ে হেঁটে আসছে, এলাকার কেউ বিরক্ত করেছে, কেউ ইফটিজিং করেছে, অথবা কেউ এমনি দেখেছে, ভালো লেগেছে, পাশের কাউকে জিজ্ঞেস করেছে যে এই মেয়েটার বাড়ি কোথায়, এটা সেটা। এই কাজ যেই করেছে সেই বিপদে পড়েছে। বিশেষ করে যারা ইফটিজার, যেই এই কাজ করেছে, ওই মেয়েকে বিরক্ত করেছে, দূর থেকে কোনো ব্যাড সাউন্ড করেছে, ওই ছেলে একটা বিপদে পড়েছে সাথে সাথে, বা বাড়িতে গিয়ে মারাত্মকভাবে অসুস্থ বা অন্য কোনো সমস্যা হয়েছে। তো এরকম যখন চলছিল, মানুষ তো প্রথমে একজন দুইজন এরকম সমস্যা হলেও প্রথম দিকে বুঝতে পারে নাই, পরে বুঝতে পেরেছে যে এই মেয়েকে ডিস্টার্ব করার কারণেই এরা এই সমস্যায় পড়েছে। আস্তে আস্তে তো মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল এবং একটা পর্যায়ে গ্রামের সবাই জানে, শুধু ওই গ্রামের না, আশেপাশের গ্রামের লোকজনও জানে যে এই মেয়েটার জিন ঘটিত সমস্যা রয়েছে। কিন্তু ওই জিনকে কখনো হাজিরও করা যায় না, তার কাছ থেকে কোনো তথ্যও পাওয়া যায় না। তো এইভাবেই কিন্তু চলছিল। আর বিয়ের সম্বন্ধ যখন আসে, যখন পাত্রপক্ষ দেখতে আসে, ঠিকঠাক মতো দেখে, চলে যায়, যাওয়ার পর এরা আর কোনো উত্তর দেয় না, ফোন রিসিভ করে না, তাহলে তো বোঝাই যাচ্ছে মেয়ে পছন্দ হয় নাই, এরকমটাই তো বোঝা যায়। আর যদি তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়, তারা এক বাক্যে না করে দেয় যে এই মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দেব না। এখন মেয়েটা তো বড় হচ্ছে, বিয়ে শাদী তো দিতে হবে। চতুর্দিকে এই ধরনের কথা যখন ছড়িয়ে গেছে, এটা একটা সমাধান তো দরকার। আর কতদিন এভাবে চলবে? এই যে রুবেল ভাই, উনি তো আসলে ওনার ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতেন, যেহেতু উনি বিদেশে লোক পাঠান। ওনার সাথে এক কবিরাজের খুব ভালো সম্পর্ক হয়েছিল। উনি ওই কবিরাজের সাথে বিষয়টা আলোচনা করেছিলেন। তো কবিরাজ এই ধরনের অনেক সমস্যার সমাধানও করেছিলেন। কবিরাজ যখন বিষয়টা জানতে পারলেন, তখন বললেন ঠিক আছে, আমি এই সমস্যার সমাধান করব। এখন কবিরাজের যেখানে বাড়ি, ওই বাড়িতে রুবেল ভাই গেছেন একদিন দিনের বেলাতেই। যাওয়ার পর কবিরাজকে সাথে নিয়ে আসছেন, কবিরাজের সাথে এক সাগরেদও আছে। এই রুবেল ভাই, কবিরাজ আর কবিরাজের সাগরেদ। কবিরাজের নামটি আসলে রুবেল ভাই বলতে পারেন নাই। এই তিনজন মিলে একটা ভ্যান ঠিক করেছে। তো ভ্যান ঠিক করার পর ওই ভ্যানে তারা আসা শুরু করেছে। রাস্তা ভালো, রাস্তা পাকা রাস্তা, ভ্যান আস্তে আস্তে এগিয়ে আসছে। একটা জায়গায় ভ্যান চলে আসে, আশেপাশে ঘরবাড়ি নাই, আরও সামনে গিয়ে ঘরবাড়ি, সামনে বাজারও রয়েছে। তো ওইখান দিয়ে ভ্যান যাচ্ছে। সামনে এক পাশে রুবেল ভাই বসে আছে, আর এক পাশে কবিরাজ বসে আছে, আর ভ্যানের পেছন দিকটাতে সেই সাগরেদ বসে আছে। তো ওনারা এইভাবে আসছে। হঠাৎ করে হয় কি, ভ্যানটা শূন্যে উঠতে থাকে। মানে ভ্যানে যারা বসে আছে তারা দেখছে যে ভ্যানটা শূন্যে উঠে গেল, আর ভ্যান যিনি চালক উনি কিন্তু প্যাডেল মারছেন, পেছনের দুই চাকাও ঘুরছে। অনেক সময় হয় না যে আমরা একটা খেলনা এক জায়গা থেকে উঠিয়ে আর এক জায়গায় রাখি, মনে হচ্ছে এই ভ্যানটাকে কেউ রাস্তা থেকে উঠিয়ে রাস্তার পাশে যে ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতে ওই সময় পানি জমেছিল, ঠিক ওই একটা ধান ক্ষেতের মাঝখানে গিয়ে ওই ভ্যানটা রেখেছে। যখনই এরকমটা হয়েছে, সাথে সাথে ওই ভ্যান চালক উনি তো ওরে আল্লাহ রে, এ কী বিপদে পড়লাম রে, এই বলে ওইখান থেকে কোনো মতে দৌড় দিয়ে ওই পানির ভিতরে দৌড়ে দৌড়ে রাস্তার উপরে উঠছে, আর আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ রে কী বিপদে পড়লাম, এ কী বিপদে পড়লাম। আর ওই দিকে কি হয়েছে,
ওই যে কবিরাজ, ওই কবিরাজকে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য সত্তা ঘাড় ধরে ওই যতটুকু পানি আছে ধান ক্ষেতের ভিতরে ওই পানির মধ্যে চুবাচ্ছে, সমানে সমানে চুবাচ্ছে। এদিকে রুবেল ভাই তো ভয়ে দৌড়ে উনি কোনো মতে রাস্তায় এসে উঠছেন, সারা শরীরে কাদা মেখে গেছে, পানিতে একদম জুবুধুবু অবস্থা। ওই সাগরেদও ভয়ে রাস্তায় উঠে গেছে আর কবিরাজকে পানির মধ্যে চুবাচ্ছে। তো একটা পর্যায়ে এসে কবিরাজকে ছেড়ে দেয়, কবিরাজও দৌড়ে রাস্তায় আসেন। এরপরে ভ্যানালা বলেন যে এই আপনারা বলেন তো আপনারা কোথায় যাচ্ছেন, কোন বাড়িতে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন বলেন তো। তখন ওই রুবেল ভাই বলে যে আমরা তো যাচ্ছি অমুক বাড়িতে যাচ্ছি, ওটা তো আমার চাচা শ্বশুরের বাড়ি। তখন ওই ভ্যানালা বলতেছে যে হায় হায় সর্বনাশ, আগের থেকে বলেন নাই কেন, ওই বাড়িতে তো জিনে ধরা মেয়ে আছে। এই জন্যই তো বলি যে কেন এই বিপদে পড়লাম। না রে বাবু, আমি ওইখানে যাইতে পারবো না, আপনারা হাইটে যান আর আমার ভ্যান তোলার ব্যবস্থা করেন। এখন কি আর করা, আরও কয়েকজন লোকজনকে ডাকা হয়, ওইখান থেকে ভ্যানটা উদ্ধার করা হয়। দিনের বেলা কিন্তু এই ঘটনা। এদিকে ভ্যানওয়ালা তো কিছুতেই যাবেন না, ওই মাঝ রাস্তায় তাদেরকে ওইখানে রেখে দিয়ে ভ্যানওয়ালা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে উল্টো দিকে ভ্যান চালানো শুরু করেন। এখন ওনারা এরকম একটা বিপর্যস্ত অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন। এই সময় ওনারা কি করেন, হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে একটা বাজারের কাছে আসেন, সেখান থেকে আর একটা গাড়িতে করে ওনারা এই রুবেল ভাইয়ের চাচা শ্বশুরের বাড়িতে চলে আসেন। ওখানে আসার পর ওই মেয়েটাকে কবিরাজ দেখেন। দেখার পর উনি মোটামুটি চেষ্টা করেছেন, ওনার জানা যতটুকু আছে, তো চেষ্টা করে ব্যর্থ হয়েছেন অন্যান্য 8-10টা কবিরাজের মতোই। তবে উনি বুঝতে পারেন এখানে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। মেয়েটার আচার আচরণ চালচলন দেখে কোনো অস্বাভাবিকতা কিন্তু কবিরাজ দেখতে পাচ্ছেন না। এটাতেও কবিরাজ বেশ অবাক হয়েছেন। কবিরাজ কিছু রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন, তেল পড়া দিয়েছেন, বলেছেন যে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই বলে কবিরাজের কিছু হাদিয়া আছে, সেই হাদিয়া নিয়ে কবিরাজ ওখান থেকে বের হয়ে যান। তো রুবেল ভাই তো ওনার জানাশোনা যতটুকু ছিল তার মধ্যে এই কাজটি করলেন, আর যে বিপদে পড়েছিলেন সেটাও তো ওই পরিবারের সবাইকে জানিয়েছেন। এখন রুবেল ভাই যেহেতু এই বিষয়টা নিজের চোখেই অবলোকন করেছেন যে কি একটা ঘটনা ঘটে গেছে দিন দুপুরে, পরিবারের সদস্যরা এবং রুবেল ভাই ওনারা সবাই মিলে পরামর্শ করে ঠিক করলেন সাধারণ কোনো কবিরাজে এইটার সমাধান হবে না, ভালো কোনো আল্লাহওয়ালা পরহেজগার হুজুরের কাছে যেতে হবে। তো ওনাদের পরিবারের মধ্যেই ভালো একজন হুজুর ছিলেন, তো দীর্ঘদিন তার সাথে যোগাযোগ ছিল না, তো একটা পর্যায়ে তার সাথে যোগাযোগ করতে তারা সক্ষম হন, সেই হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর আসার পর দীর্ঘ সময় ধরে রুকিয়া করার পর এই প্রথমবারের মতো ওই মেয়ের উপরে জিন হাজির করতে সমর্থ হন তিনি। জিনটা হাজির হয়ে খুব সুন্দর করে সালাম দেয়। সালাম দেওয়ার পর সেই জিন হেসে হেসেই বলতেছে হুজুর কেমন আছেন। তো হুজুরও বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন হুজুর বলছেন যে আমি তো তোমার বিষয়ে খোঁজ খবর নিয়েছি, আমি জানি তুমি খুব শক্তিশালী জিন, আর আমি এটাও শুনেছি যে তুমি এই মেয়েটাকে পছন্দ করো। তোমার পরিবারের অমতেই তুমি এই মেয়েটাকে পছন্দ করো। তুমি যে এই মেয়েটাকে পছন্দ করো, তোমার গোত্রের যারা আছে তারাও কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে না, তোমার মা বাবাও বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে না, তারপরেও তুমি জোর করে তোমার মা বাবাকে রাজি করিয়েছ। এখন তুমি যে এই মেয়েটার সাথে এমনটা করছো, এটা তো সম্ভব নয়। তুমি একটা জাতি, আমরা আর একটা জাতি, ওর তো স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তোমরা দীর্ঘ হায়াত পাও, কিন্তু এই মেয়েটার যৌবন কতদিন থাকবে? তো একটা সময় বার্ধক্যে উপনীত হবে, তখন তোমার বয়স কত হবে? তুমি তারও দীর্ঘ জীবন, দীর্ঘ হায়াত লাভ করবে। এই মেয়েটার জীবনকে তুমি নষ্ট করছো না? এই মেয়েটার কি তুমি ক্ষতি করছো না? এর উত্তরে ওই জিনটি বলে যে জি হুজুর, আপনি যেগুলো বলেছেন নিঃসন্দেহে সেগুলো যুক্তিসঙ্গত কথা। আপনি যখন আপনার অনুগত জিনদেরকে দিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, যাদেরকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি তাদেরকেও চিনি, আপনাকেও আমি চিনি।
আপনি আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, আপনাকে আমি সম্মান করি। তবে একটা কথা জেনে রাখুন, এই মেয়েটার আমি কোনো ক্ষতি করি নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। একে আমি পছন্দ করি, ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আর ওকে যারাই ক্ষতি করতে আসবে, যারাই ওকে বিরক্ত করতে আসবে, যারাই ওকে বিরক্ত করবে, আমি তাদেরকে নিঃসন্দেহে ক্ষতি করব, এতে কোনো সন্দেহ নাই। আর আমি ওকে বিয়ে করব, আপনি আমার ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। যেই বাধা হয়ে দাঁড়াবে আমি তার ক্ষতি করব। ওকে ওর মতো থাকতে দেন। যদি আমি কখনো ওর ক্ষতি করি, তখন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব। কিন্তু ওর যদি কোনো ক্ষতি না দেখেন, অনুগ্রহ করে আপনি এর ভেতরে আর আসবেন না। আমি কথা দিচ্ছি ওর কোনো ক্ষতি হবে না, ওর জীবনযাপন স্বাভাবিক থাকবে। শুধু একটা জিনিসই থাকবে না, সেটা হচ্ছে ও কাউকে বিয়ে করতে পারবে না, ওর বিয়ে হবে না। ওর বিয়ে আমার সাথেই হবে, আমি ওকে বিয়ে করব। এটা আমার পরিবারকেও আমি বলেছি, আমার পরিবারও রাজি হয়েছে। এ কথা শোনার পর ওই হুজুর উনি একটু রেগেই যান, বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি স্বাভাবিক বুদ্ধি লোপ পেয়েছে? তুমি তো মুসলিম জিন, তোমার তো এরকম করা উচিত হচ্ছে না। তখন ওই জিনটা বলছে যে দেখেন হুজুর, আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না, আমি কোনো যুক্তি মানব না, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এই বলে সাথে সাথে ওই জিনটা ওখান থেকে বিদায় নেয়। তো হুজুর যখন তার অনুগত জিনদেরকে আবার ডাকেন, সেই অনুগত জিনরা এসে হুজুরকে বলেন যে হুজুর, আসলে একে বোঝানো যাবে না, এ খুব শক্তিশালী জিন, তবে ভালো জিন, ও কাউকে কোনো ক্ষতি করেছে এমন নজির পাওয়া যায় নাই। আর জিনদের মধ্যে ও কেবল যৌবনে পদার্পণ করেছে, মানে তরুণ বয়স থেকে কেবল যৌবনে পদার্পণ করেছে। আর এই মেয়েটার ও আগে তো ক্ষতি করে নাই, ভবিষ্যতেও করবে না, এই সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি। তবে একে যদি ছাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে আর বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। কারণ ও যখন উপস্থিত থাকে না, কোনো কারণে বাইরে থাকে, তখন ওর বন্ধুরা এই মেয়েটাকে পাহারা দেয়, যাতে করে অন্য কেউ এসে বিরক্ত করতে না পারে। ও যে সবসময় আশেপাশে ছায়ার মতো থাকবে এটাও তো সম্ভব না, ও বিভিন্ন কাজে অন্য জায়গায় সরে যায়, তখন অন্যরা এসে পাহারা দেয়। সুতরাং বুঝতে পারছেন যে ওকে যদি বন্দি করা হয়, আরও কত শত শত জিন এসে আক্রমণ করে বসবে এই পরিবারের উপর, আপনার উপর, আমাদের উপরে। বিষয়টা কিন্তু ভালো হবে না। এটাই ভালো হয় যে এই মেয়েটাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিন, মেয়েটা এভাবেই থাক। তো হুজুর যখন তার জিনের কাছ থেকে এই ধরনের পরামর্শগুলো শোনেন, এরপর হুজুর ওই পরিবারকে পরামর্শ দেন যে আপনারা অনুগ্রহ করে এই মেয়েটার উপর আর কোনো ধরনের রুকিয়া করাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে, মেয়েটা উন্মাদ হয়ে যেতে পারে। আর কোনো হুজুরকে যদি দেখাতে চান সেই হিসাবটা আলাদা, তবে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে এই মেয়েটাকে আর নেবেন না, তাতে আরও বড় ধরনের বিপদ হতে পারে। তো এই পরামর্শ দিয়ে হুজুর ওখান থেকে চলে যান। যদিও বা এর মাঝখানে বেশ কিছু বিষয় হয়েছিল, যেমন হুজুর শুরুর দিকে যখন এই তথ্যটা পেয়েছিলেন, উনি ওনার জিনদেরকে দিয়ে খোঁজখবর নিয়েছিলেন, তারপরে প্রাথমিকভাবে একটু পানি পড়া দিয়েছিলেন, 2 দিন ভালো ছিল, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। কার সাথে যেন রাতের বেলা কথা বলে বিড়বিড় করে। তো এই যে যেই ব্যাপারটা, এই ব্যাপারটা নাকি এখনও চলমান রয়েছে। এই যে এই রুবেল ভাইয়ের যেই স্ত্রীর চাচাতো বোন সম্পর্কে তার শালিকা হন আর কি, তো এই মেয়েটা এখনও এরকমই আছে, তার বিয়ে হয়নি। এখন তার বিয়ের চেষ্টাও আসলে পরিবার থেকে করে না। মেয়েটা কিন্তু একদম স্বাভাবিক, তার আচার আচরণ কথাবার্তা একদম স্বাভাবিক। শুধু অস্বাভাবিকতা একটাই, রাতের বেলা কার সাথে বিড়বিড় করে কথা বলে আর তার পাশে কেউ ঘুমাইতে পারে না, এই একটাই অস্বাভাবিকতা। বিষয়টা এখনও চলছে। আসলে ওই মেয়েটাও ওই জিনের সাথে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিষয়টা এরকম না যে ওই মেয়েটা চাচ্ছে না, মেয়েটাও বিরক্ত, মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে, বিষয়টা এরকম না। তো এইভাবে পারস্পরিক একটা সম্পর্ক হয়ে গেছে, যার কারণে এদের দুজনকে আসলে কোনোভাবেই আলাদা করা সম্ভব হচ্ছে না, যেটা এখনও এরকমই রয়েছে, যেটা চলমান রয়েছে ঘটনাটা। তো এটাই ছিল মূলত ঘটনা।
আজকে একটা কাহিনী শেয়ার করব, যেটা ইউরোপের একটি ঘটনা, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রাকিব জার্মানি থেকে, এবং রাকিবের ফ্রেন্ড গুন্থারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এটি। এবং আমি চলে যাচ্ছি আমার মতো করে শেয়ার করার জন্য। দর্শক, রাকিবের ফ্রেন্ড গুন্থার রাকিবের অনেক পুরনো একজন বন্ধু। তারা একসাথে অনেক বছর বন্ধুত্ব তাদের মেনটেন করে চলেছে। রাকিব অ্যাকচুয়ালি অনেক বছর আগে জার্মানিতে গিয়েছিল এবং সেখানে সে সেটেল করে, এবং তখনই তার যাওয়ার কিছুদিন পরে গুন্থারের সাথে তার বন্ধুত্ব হয়। সো খুব ভালো বন্ধুত্ব তাদের, এবং সে গুন্থারের নেচার সম্পর্কে বলেছে গুন্থার খুবই রহস্যপ্রেমী একজন মানুষ। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এটা তার একটা শখ, এবং সে একা একা ঘোরে, এটা হচ্ছে তার একটা বিশেষত্ব। কারণ গুন্থার নাকি তাকে বলেছে যে সে মনে করে কোথাও একা গেলেই রহস্যের দেখা পাওয়া যায়, যেটা নাকি সে আসলে অনেককে নিয়ে গেলে সেই জিনিসটা হয় না। তো যাই হোক, এটা গুন্থারের ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা। এছাড়াও বেশ কিছু ঘটনা গুন্থার শেয়ার করেছে রাকিবের কাছে। তো এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং ক্রমান্বয়ে আমি হয়তো আরও পাবো গুন্থারের ঘটনা রাকিবের কাছ থেকে। তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো গুন্থার এরকম একা একা ঘুরতে পছন্দ করতে, এবং বিভিন্ন জায়গায় সে গিয়েছে, জার্মানি তো বটেই, ইউরোপের আরও বিভিন্ন জায়গায় সে গিয়েছে। তো এই ঘটনাটা ঘটে তার সাথে তার ইউনিভার্সিটি লাইফে, এবং সে একটা ক্যাসেল দেখতে যায়, এবং যে ক্যাসেলটার সম্বন্ধে সে জানতে পারে তার কিছু বন্ধুর কাছ থেকে। তারা তাকে বলে যে অমুকটা ক্যাসেল নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল, যে ওই ক্যাসেলটা কেমন। তো বলতেছে যে ওই ক্যাসেলের সম্পর্কে যতটুকু যা শোনা যায় তার মধ্যে অনেক কিছুই অতিরঞ্জিত। তার বন্ধু বলতেছে যে যদিও সেখানে এখনও ট্যুরিজম ওয়াইড ওপেন, ট্যুরিস্টরা যায় এবং রাতে থাকে না, তারা সন্ধ্যার সময় চলে আসে, বাট ওইটা যেহেতু একই ফ্যামিলি এখনও ওন করে, তো সুতরাং যেই ধরনের কথা মানুষ অনেকে বলে এই হন্টেড ব্যাপার স্যাপার নিয়ে, এটা অনেকটাই অতিরঞ্জিত। তবে গুন্থার তুমি যে দেখে আসতে পারো। তো আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, রাকিব কিন্তু নিষেধ করেছে আমি যেন ক্যাসেলটার এক্স্যাক্ট নাম আর লোকেশনটা না বলি। তো আমি সেটা করব, সে অবশ্য আমাকে লিখেছে, বাট আমি সেটা আপনাদের কাছে সেটা উজ্জ্বল রাখবো, সেটা আমি বলবো না। আপনারা কাহিনীটার ফিলটা পাওয়ার চেষ্টা করেন, বা ঘটনার ফিলটা পাওয়ার চেষ্টা করেন। তো গুন্থার সেখানে যখন শোনে যে অতিরঞ্জিত ব্যাপারটা, তো গুন্থার সেই ক্যাসেল সম্পর্কে একটু খোঁজ খবর নেয়। তো সে বিভিন্ন কিছু জানতে পারে, অনেকেই অনেক কথা বলে যে সেখানে এত বছর ধরে এটা আছে, এটা মিডিভেল এজের একটা ক্যাসেল, এবং এখন পর্যন্ত মানে এই ঘটনা হচ্ছে 2000 সালের দিকের ঘটনা। তো 2000 সাল মানে এখন থেকে 23 বছর আগের ঘটনা। তো বলতেছে যে সেই পর্যন্ত এখনো টিকে আছে একটা ক্যাসেল, এবং প্রায় অনেক বছর ধরে একই ফ্যামিলি ট্রির আন্ডারে আছে, শত শত বছর ধরে। তো এইটা আসলেই হয়তো অতিরঞ্জিত হতেও পারে। তবে গুন্থারের মনে একটা একটা দাগ কেটে যায়। সে চিন্তা করে যদি এই ক্যাসেলটা সম্পর্কে ভৌতিক ব্যাপারগুলো অতিরঞ্জিত হয়ে থাকবে, তাহলে কেন মানে এটা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় এবং রাতের বেলা এখানে কেউ থাকে না। সে খোঁজ খবর নিয়ে জানতে পারে ক্যাসেলের ভেতরে যারা মেইনটেইন যারা করে, বা যারা এখানকার কর্মী আছে, তারা সবাই ক্যাসেল ছেড়ে সন্ধ্যার পর চলে যায়। এবং এই ক্যাসেল সম্পর্কে আরও অনেক কিছু প্রচলিত আছে। সেখানে কি ছবি তোলা নিষেধ, ভেতরে একদমই ছবি তুলতে দেয় না, ছবি তোলা একদমই নিষেধ। ট্যুরিজম সময় হচ্ছে আপনারা ট্যুরিস্টরা আসে হচ্ছে সকালবেলা, এবং তারা সন্ধ্যার মধ্যে চলে যেতে হয় ক্যাসেল থেকে, এবং ছবি তোলা একদমই নিষেধ। ভেতরে যতটুকু ঘোরা যায়, দেখা যায়, নোট নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আর এরকম হচ্ছে ক্যাসেলের ভেতরকার অবস্থা। তো গুন্থার চিন্তা করে যে ওয়াই নট গিভ ইট এ ট্রাই। বাট সে চিন্তা করে যে আমি যদি সেই জাস্ট ট্যুরিজম সময় যাই, চলে আসি, তাহলে আমি কি দেখতে পাবো? খুব একটা কিছু দেখতে পাওয়ার কথা না, কারণ ওখানে তো অনেক মানুষ থাকবে, তার মধ্যে আমি যাব। আর ক্যাসেলটা হচ্ছে যে বেশ দূরে, মানে মূল জায়গায়, যেখানে তাদের মানে অনেক দূর দিয়ে এসে গাড়িতে করেই আসতে হয়, বা পার্সোনাল ভেহিকেল আসতে হয়। এসে পার্ক করে প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয় সেখানে, এবং যে হাঁটার পথটা সেটা হচ্ছে একেবারে জঙ্গলের ভেতর দিয়ে, গাছপালা, ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় সেখানে। তো গুন্থার চিন্তা করে যে আমি গেলাম, জায়গাটা দেখলাম, একটা ভাইব পাবো, বাট আমি তো আসলে ওরকম কিছু পাবো না। সো লেটস গিভ ইট এ ট্রাই। তো গুন্থার একদিন সেখানে যায়, এবং সে তার গাড়ি নিয়ে যায় সেখানে, এবং গাড়ি পার্ক করে সে চলে যায় সোজাসুজি হেঁটে। এবং যে হাঁটার পথটা সেটা সে দেখে বুঝতে পারে যে জায়গাটা বেশ বেশ অসাধারণ, এবং এখানে অনেক রকম রহস্যের ছোঁয়া আছে। সে রাস্তাতে দেখেই বুঝতে পারে, কারণ গুন্থার কিন্তু অনেক জায়গায় গিয়েছে, এবং সেই যাওয়ার পথে দেখছে যে রাস্তা, এবং গুন্থারের মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা সে সবসময় ফিল করতো আর চিন্তা করতো, যে
এই জায়গাটা এত প্রাচীন, মেডিভেল এইজের, এই রাস্তা দিয়ে এরকম হয়েছিল, ওই রাস্তা দিয়ে এরকম হয়েছিল। সো এরকম জিনিসপত্র সে চিন্তা করতো সব সময়। তো করতে করতে সে হেঁটে যায় এবং সে ক্যাসেলে পৌঁছায় এবং যথারীতি সেখানে সে ঢুকে এবং তার যেই টুরিস্ট টিকিট কেটে সে সেখানে ঢোকার এবং সেখানে ঢুকে ঘুরে ঘুরে দেখে, তার কাছে ইতিহাস ছোঁয়া দেয় এবং সে দেখে সেই বিভিন্ন ঐতিহাসিক জিনিস। সেই ক্যাসেলের ভেতরে কয়েকটা ক্লাস্টার্ড ভাবে আর কি, কয়েকটা এরকম বিল্ডিং দিয়ে ক্যাসেলটা এখনো টিকে আছে ওইরকম। তো বিভিন্ন জিনিস দেখে সে মোটামুটি অন্যদের সাথে বেশ টাইম কাটায়, রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে এবং সেই যথারীতি সময় মতো বেরিয়ে যায় ক্যাসেল থেকে। এবং ক্যাসেল থেকে বের হয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে সব মানুষ হেঁটে বেরিয়ে যাচ্ছে এবং সেই ফরেস্টের রাস্তা দিয়ে, এবং তখন বিকাল গড়ায় গেছে, মানে একদম মানে আলো মিলায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে গুন্থারের মাথায় একটা প্ল্যান আসে যে আমি এই জঙ্গলের ভেতরে লুকায় থাকবো অ্যান্ড ঘোরাঘুরি করবো, দেখবো রাতের বেলা কি ঘটে। আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্য নাইট থিং, হোয়াট হ্যাপেন্স টু দিস প্লেস। এটা চিন্তা করতে করতে সে চিন্তা করে যে এখানকার মানুষজন যখন আসবে, এসে পার্কিং আমার গাড়ি দেখবে, তখন একটা সমস্যা হবে। তো সে কি করে, গাড়ি উঠে সে পার্কিং থেকে বের হয়ে যায়। বের হয়ে যেয়ে সে রাস্তার কাছে একটা জায়গায় যায়, যে সে বের হয়ে অনেক দূর যায়, যে সেখানে একটা গ্যাস স্টেশন দেখতে পায়, একটা পেট্রোল পাম্প। সেখানে সে গাড়িটা পার্ক করে সে ওইখান থেকে একটা ট্যাক্সি নেওয়ার চেষ্টা করে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে সে ট্যাক্সি পায় না। পরে খুব বিরক্ত হয়ে যখন গেছে, এই সময় সে দেখে যে একটা এরকম রাইড চায় সে। তো একজন তাকে থামায়, বলে তুমি কোথায় যাও? বলে যে আমি সামনে যাব। তো সে বলতে সামনে তো কিছু নাই, বলে আমাকে ওই জায়গায় যে নামায় দাও প্লিজ, আমার ওখানে রাইড দরকার, আমার ভেহিকেল ওইখানে আছে। তো একজন তাকে নিয়ে যায়, গাড়িতে নিয়ে ঠিক ওই যে রাস্তা দিয়ে এন্ট্রান্সের জায়গায় রাস্তার কাছে নামায় দেয়। তো স্টিল হিউজ প্লেস টু ওয়াক, কারণ পার্কিং অনেক দূরে ওখান থেকে, কারণ এটা পাহাড়ের উপরে উঠতে হবে, মোটামুটি বেশ উঁচুতে। তো গুন্থার হাঁটা শুরু করে, এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরাই অন্ধকার হয়ে গেছে। গুন্থার হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে সে দেখে যে এর মধ্যে যে দূরে কিছু হেডলাইট দেখা যাচ্ছে এবং সে কয়েকটা গাড়ি বের হয়ে আসতেছে। তখন বুঝে যে এখানে এই গাড়িগুলো মনে হয় এখানকার এমপ্লয়ীদের গাড়ি। তো গুন্থার লুকায় পড়ে, মানে একসাথে লুকায় পড়ে। এবং তখনকার যে সময়টা, তখন কিন্তু ওই অঞ্চলে ঠান্ডা পড়া শুরু হচ্ছে, এরকম একটা অবস্থা। মানে খুব বেশি যে শীতটা না, শীত পড়ে গেল তো মানে পুরাই একদম ঠান্ডার সিজন, তখন তো একদম অবস্থা খারাপ, রাতে বাইরে থাকার প্রশ্নই আসে না। কিন্তু গুন্থার যখন গেছিল তখন সেখানে শীত পুরোপুরি পড়ে নাই, মানে শীত কেবল শুরু হবে, ঠান্ডাটা হালকা হালকা আসতেছে এরকম একটা সময়। তো গুন্থার করে কি গাছপালার এসে যে লুকায় পড়ে এক জায়গায়। তো সে লুকায় থেকে সে দেখতেছে আস্তে করে গাড়িগুলা বের হয়ে যাচ্ছে ওখান থেকে, এবং 3টা গাড়ি একসাথে বের হয়ে যায় লাস্টে। এবং গাড়িগুলো চলে যাওয়ার পর টেল লাইটগুলো সে দেখে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং অন্ধকার জায়গাটা। গুন্থারের কাছে একদম অন্যরকম একটা ফিল লাগে, সে মানে পুরাই একটা মানে অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি হয়ে যায়, কারণ সে তখন একা এবং তার ভেহিকেল বেশ দূরে, এখানে তাকে পিক আপ করার মতো কেউ নাই, মানে কঠিন অবস্থা। এবং তখনকার যে সেলফোন সেটাও অনেক পুরনো, কিন্তু এখনকার মতো লেটেস্ট সেলফোন না, সেগুলো দিয়ে আসলে অ্যালফা নিউমেরিক ছিল, মানে জাস্ট টেক্সট করা যেত, অ্যালফা টেক্সট অ্যান্ড আপনার যে ফোন আসতো এরকম আর কি। যাই হোক, সে সেই কোনো রকম আর কি ওখান থেকে হেঁটে হেঁটে আস্তে করে পাশ দিয়ে বেরোনো শুরু করে। তো রাত কিন্তু হয়ে গেছে, মানে একেবারে সন্ধ্যা তখন গড়ায় গেছে, মানে একদম 7টা 7:30 এরকম বেজে গেছে এবং অন্ধকার। একটু পরে সে হাঁটতেই দেখলো যে আকাশে চাঁদ উঠছে এবং চাঁদের আলোটা ঝলমল করে এমনভাবে পড়লো ওই জায়গাটার একটা ডিফারেন্ট লুক দেখা দিল, মানে অসাধারণ, মানে যেটা অ্যাডভেঞ্চারাস টাইপ অফ ইমেজ তার চোখের সামনে ভেসে উঠলো। আর সে যেই জায়গাটায় দাঁড়াইছিল, পাহাড়ের একটা কোল ঘেঁষে একটা জায়গায় রাস্তার বাঁকে, সেটা হচ্ছে পাথুরে পাহাড়। সে বলছে যে পাথর কেটে রাস্তাটার বাঁক বের করা হয়েছে। ওখান থেকে পাশে যে সে দাঁড়াইছিল, সেখান থেকে সে পুরোপুরি জায়গাটা দেখতে পাচ্ছে, সেই ক্যাসেলের প্রাঙ্গণটা আলো পড়ে ঝকমক করতেছে, একদম অন্যরকম একটা লুক। তো গুন্থার মানে অ্যাকচুয়ালি হি ফেল্ট ভেরি গুড, মানে সে চিন্তা করতেছে যে আমি আসলে আজকে আই এনজয় দ্য ডে নাইট, এবং তার সাথে তার স্যাকের মধ্যে কিছু স্নিকার বার ছিল। তো সে মনে করলো যে আমি অল সেট ফর টুনাইট। তো সে হেঁটে হেঁটে গেল এবং হেঁটে যে সেই ক্যাসেলের এন্ট্রেন্সের ঠিক কাছে গেল না, সে চিন্তা করলো যে এইখানে হয়তো হতে পারে তাদের কোনো ক্যামেরা থাকতে পারে বা তাদের কোনো মানুষ থাকতে পারে, যে হয়তো দেখলে সমস্যা হতে পারে তার, বা অ্যালার্ম থাকতে পারে। তো সে একদম ক্যাসেলের কাছে গেল না, গেটের দূর থেকে সে একটা জায়গায় একটা পাথরের খণ্ডের উপর বসে আছে।
তো সে চিন্তা করতেছে হোয়াট আই এম গোনা ডু অল নাইট, কারণ আমার সামনে কিন্তু বড় একটা রাত আছে, এই রাতটা আমাকে পার করতে হবে। আমি তো এই গভীর রাতে এখান থেকে বের হয়ে আবার যদি আমি হাইওয়েতে যাও পড়ি, মানে যেখান থেকে গাড়ি চলাচল করে, ওখানে হয়তো আমাকে কেউ রাইড দিবে না এরকম রাত্রে। আমাকে ইদার তখন হয়তো হাঁটতে হবে, আবার পুলিশ রাস্তায় সমস্যা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কি করো। এনিওয়েজ, তো মোটামুটি আমাকে এইখানেই সারাটা রাত পার করে যেতে হবে, এরকম চিন্তা করতেছে গুন্থার। তো আমি চিন্তা করতে করতে, এবং সে মোটামুটি ভালোই, তার শরীরে ভালোই কাপড় আছে, মোটা কাপড় আছে, ওইগুলো নিয়ে সে টেনশন করতেছে না। বাট রাতটা পার করা, এটা কি বোরিং রাত হবে কিনা এটাও চিন্তা করতেছে সে। সো বসে বসে অনেকক্ষণ চিন্তা করতেছে, কিছু করার নাই, সময় পার হয়ে যাচ্ছে। এবং সে সেই রাতের একদম ক্রিকেটের ডাক, মানে ঝিঝি পোকার ডাক ইত্যাদি ইত্যাদি পোকামাকড়ের ডাক পাচ্ছে। এবং মানে তখনকার সময়টা এমন একটা সময়, যে সময় সেই মানে শীতটা আস্তে 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 আস্তে, যে এক ধরনের পোকা আছে সেগুলো উড়ে উড়ে পড়ে, এগুলো দেখতেছে। তো মোটামুটি একটা বোরিং ব্যাপার স্যাপার ঘটে গেল আর কি। সে ভাবতেছে যে এটা আসলে এখন ডিসিশনটা ভেরি ওয়াইজ হলো না জিনিসটা, আমি এখানে বসে থাকবো এবং এই ধরনের একটা সিচুয়েশন ফেস করব। ভাবলো যে লেটস টেক এ ওয়াক, আমি হেঁটে যাই। তো সেখান থেকে হাঁটা শুরু করলো। আবার হাঁটতে হাঁটতে সে চলে গেল ভিতরে যে গাছপালা ঘেরা পথ, সেগুলোর মধ্যে দিয়ে সে একটু যেগুলো অফ রোডিং সেগুলো করা শুরু করলো। মানে সেই একটু নিচু জায়গাটা, যেখানে ঢাল, যেখানে হাঁটা যায় গাছপালার মধ্যে হাঁটতেছে, এবং চাঁদের আলো তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। গুন্থারের কাছে কিন্তু তখন ফ্ল্যাশ লাইট আছে, তার সেলফোন আছে, তার স্যাকের মধ্যে, মানে তার যে ব্যাগটা, ব্যাগের মধ্যে, সেখানে স্যাক বলতে তার যে স্যাক প্যাক, সেই মানে পাশের একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে তার ফ্ল্যাশ লাইট, তার সাথে ক্যান্ডি আছে খাওয়ার জন্য, স্নিকার বার আছে, দেন এবং টুকিটাকি তার যা যা দরকার, সেলফোনও আছে। তো সে হেঁটে হেঁটে সেই ঢাল দিয়ে নামতেছে এবং দেখতেছে যে বেশ মানে চাঁদের আলো হালকা পড়তেছে, লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নাই, মোটামুটি দেখা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে যে সে খুব এনজয় করতেছে ওয়েদারটা অ্যান্ড এভরিথিং, বাট তার কাছে একাকিত্বটাকে তাকে ঘিরে ফেলছে। সে ভাবতেছে যে আসলে খুব বেশি রকম মানে রিস্ক নেওয়া হয়ে গেল, জিনিসটা ভালো লাগতেছে না। তো যাই হোক, এরকম হাঁটলো অনেকক্ষণ, তার মতো সময় পার করলো। তারপরে সে হেঁটে যে একটা কর্নার বের করলো, যে জায়গাটার মধ্যে বাঁকের উপরে একটা জায়গা একটু উঁচু। চিন্তা করলো এখানে আমি একটু হেলান দিয়ে বসে থাকি, বা আমি কিছুক্ষণ রেস্ট নেই, ন্যাপ নেই, দেখি কিরকম কি পার হয়। তো গুন্থার ওখানে যে বসে শুয়ে পড়লো, মানে আধা শোয়া হয়ে পড়লে, আর তাকায় আছে আকাশের দিকে, চাঁদ দেখতেছে, দেখতেছে, এবং মাঝে মাঝে সেই ক্যাসেলের দূর থেকে ক্যাসেলের অংশ দেখতেছে, সুন্দর লাগতেছে। তো এরকম কতক্ষণ চলে গেছে বলতে পারবে না। একসময় গুন্থার ঘুমায় পড়ছে, তার আর খেয়াল নাই কিছু। তো যখন তার ঘুম ভাঙলো, সেটা হচ্ছে একটা শব্দে, এবং শব্দটা মনে হলো যে কোনো লোহার সাথে লোহা ঘষা খাচ্ছে, এরকম মানে খস খস খস, লোহার সাথে লোহা ঘষা খেলে যেরকম একটা মেটালিক সাউন্ড হয়, ঘস ঘস মেটালিক সাউন্ড, সেরকম একটা শব্দ সে পাচ্ছে। তো সে মোটামুটি তাকায় দেখে চারিপাশটা কুয়াশায় ঢেকে গেছে। সে যখন ঘুমায় গেছিল তখন কিন্তু চাঁদের আলো ছিল, বেশ চারিদিক আলোকিত, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। এখন দেখতেছে বেশ কুয়াশা, এবং সে দেখতে পাচ্ছে না আশেপাশে, মানে মোটামুটি তার থেকে 3-4 ফিট দূরেই কুয়াশা, গাছগুলো সব ঢাকা কুয়াশায়। মনে হচ্ছে যে কুয়াশা এসে মানে পুরো জায়গাটাকে ধোঁয়া দিয়ে যদি ঢেকে দেয়, সেরকম একটা অবস্থা। তো গুন্থার একটু অস্বস্তিতে পড়ে গেল যে ঘটনাটা কি, এবং সে লোহায় লোহা ঘষা খাওয়ার মতো শব্দ পাচ্ছে। এবং তার থেকে বেশি দূর না, মনে হচ্ছে সে যেখানে বসে আছে তার থেকে কিছু নিচের দিকে, মানে কত দূর হবে, প্রায় 15-20 ফিট নিচেই শব্দটা হচ্ছে। তো সে আন্দাজ করলো এখান থেকে 20 ফিট নিচে রাস্তাটা আছে, মানে যে পায়ে চলা পথটা, যেটা দিয়ে মানে ঘুরে এসে উঠছে এই জায়গাটায়, ওই জায়গাটা আছে। তো অনেকক্ষণ চিন্তা করে সে চিন্তা করলো যে কি করব, আমি হাঁটি, হেঁটে দেখি, উঠে উঠে হাত পা একটু নাড়াচাড়া করলো সে, কিন্তু সামনে কিন্তু কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। তো সে চিন্তা করলো শব্দটা কিসের, আমি যদি ফ্ল্যাশ লাইট জ্বালাই, এখানে কি আবার কোনো সিকিউরিটি গার্ড আছে, আমাকে ধরে ফেলবে বা এরকম কিছু, আর ধরলে তো আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে। তো এগুলো চিন্তা করতে করতে সে হাঁটতেছে, হেঁটে হেঁটে আন্দাজে আর কি, সে কিন্তু পুরোই আন্দাজে হাঁটতেছে। তারপরে আবার ভয়ও আছে, যেখান থেকে যদি হঠাৎ করে পা পিছলে পড়ে, একদম পাহাড় থেকে নিচে পড়ে যাবে সে। তো ওরকম আন্দাজে সে হাঁটতেছে। হাঁটতে 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 এক কোণায় চলে আসলো, বুঝলো যে এখান থেকে নিচে নামার পথটা শুরু হয়েছে, এবং সে সেখান থেকে খুব সন্তর্পণে হাঁটা শুরু করলো। এবং এদিকে ওই শব্দটা কিন্তু পাচ্ছে, সে তার থেকে খানিকটা দূরে, বেশ খানিকটা দূরে সে শব্দটা পাচ্ছে, মানে মোটামুটি হবে তার থেকে প্রায় 20-25 ফিট দূরে, মানে ওই যে ডিস্টেন্সটা উপরে যেরকম ছিল সেরকম ডিস্টেন্সে আছে, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে ডিস্টেন্সটা তার সামনের দিকে পড়তেছে। তো এরকম শব্দ শুনতে শুনতে সে কুয়াশার মধ্যে হাঁটতেছে, এবং সে কোনো আলো পাচ্ছে না, এবং বুঝতে পারছে যে উপরে যে চাঁদ আছে সেটা মেঘের আড়ালে, সুতরাং আকাশের যে মেঘগুলা সেগুলো আলোকিত হয়ে রয়েছে, মানে অ্যাজ ইফ তার মাথার উপরে একটা মেঘের ছাদ, যেটা একটু আলোকিত, আর চারিপাশে কুয়াশা।
তো সেই আলোতে কুয়াশাটাও জানি কেমন একটা ফিকে টাইপের একটা রং ধারণ করছে। তো সে কিছু বুঝতে পারতেছে না, এবং ঠান্ডাটা মনে হয় একটু বেড়ে গেছে। সাধারণত কুয়াশা পড়লে ঠান্ডা কমে যায়, কিন্তু তার কাছে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়ছে। তো যাই হোক, শব্দটা সে শুনতেছে, এবং এই শব্দের জন্যই কিন্তু সে লাইট বের করে জ্বালাচ্ছে না। চিন্তা করছে সামনে যদি কেউ পড়ে যায় তো নেহাত সমস্যা আছে তার। তো এটা চিন্তা করে সে আস্তে আস্তে হাঁটতেছে, আবার ভয়ও পাচ্ছে যে আবার পাটা মানে বেগতিকভাবে না পড়ে। তো সে খেয়াল করলো যে তার একদিকে রেলিং, তো রেলিংটা সে বুঝতে পারলো যে এখানে রেলিং আছে, হাত ধরলো রেলিং দিয়ে, রেলিংটা ধরলো হাত দিয়ে আর কি, মানে হাত দিয়ে রেলিংটা ধরলো, এবং হাত দিয়ে রেলিংটা ধরার পরে সে বুঝতে পারতেছে যে আমি মানে রেলিংয়ের ওই পারে হচ্ছে নিচু আরো খাদ, আর আমি যাচ্ছি সোজা। এবং এখন মাঝে মাঝে যখন যাচ্ছে তখন মাঝে মাঝে সে কুয়াশা সরে গিয়ে দূরের গাছগুলো দেখতেছে, এবং সে আকাশের আলো পড়াতে আরো ভয়ঙ্কর লাগতেছে। তো একটা জায়গায় যে সে দেখলো কুয়াশাটা বেশ ফিকে হয়ে গেছে, এবং যে জায়গাটায় সে এসে পড়ছে সেটা হচ্ছে তার সামনে, তার থেকে বেশ খানিকটা সামনে, এখনো প্রায় 15-20 ফিট দূরে সেই যে ক্যাসেলে ঢোকার গেটটা, মানে বড় গেটটা, এবং গেটটার পরে হালকা কুয়াশা আর আকাশের আলোতে মনে হচ্ছে একটা রাস্তা, প্যাসেজওয়ে রাস্তা, মানে ঢোকার যে রাস্তাটা সেটা দেখা যাচ্ছে, এবং বেশ ভৌতিক হয়ে আছে। মানে দেখেই মনে হচ্ছে বেশ ভৌতিক একটা জায়গা, মানে বোঝা যাচ্ছে যে কুয়াশা আর হালকা আলোতে ঢাকা একটা রাস্তা, এবং সামনে বড় গেটটা দেখা যাচ্ছে, এবং ওই গেটটা যে ভিতরে ঢুকে গেছে পেছনে একটা বিশাল ভৌতিক অবকাঠামো, মানে বিশাল বিল্ডিং, ক্যাসেলের বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে এই হালকা আলোতে কুয়াশায় ঢাকা অবস্থা, একটা আবছা আলো ছায়ার মতো, মাঝে মাঝে কুয়াশা সরে যাচ্ছে আসতেছে, এরকম একটা অবস্থা। অ্যান্ড বেশ পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, এরকম একটা অবস্থা। তো সেই শব্দটা কিন্তু পাচ্ছে, একদম লোহার সাথে লোহা ঘষার মতো, খড়খড় 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 করে একটা শব্দ হচ্ছে। তো সে চিন্তা করছে কিসের শব্দ। একটু পরে সে খেয়াল করলো যে একটা আর্মার পরা মানুষ, মানে আর্মার, পুরা আর্মার, মানে মেটাল আর্মার পরা মানুষ, মানে হাতে পায়ে যদি আর্মার পরা থাকে এরকম আর্মার পরা একটা মানুষ ওই যে কুয়াশার মধ্যে যে রাস্তাটা, ক্যাসেলের ভেতরে ঢোকার যে রাস্তাটা, ওইটাই ধরে আসতেছে, এবং সেটারই শব্দ হচ্ছে। এবং এটা যখন আরো কাছে এসে পড়লো, সেই প্রত্যেকটা স্টেপের শব্দ হচ্ছে মাটিতে পড়া, মানে মাটিতে বা ও মানে পাথরের মেঝে, তো সেখানে যে আর্মারের পাগুলো পড়তে সেটার যে শব্দ সেটা। তো সে ভয় পেয়ে গেছে খুব, এবং মনে হচ্ছে যে সেই মানুষটা বা সেই আকৃতিটা এদিকেই আসতেছে, তার দিকেই আসছে, কারণ সে দাঁড়ায় আছে সোজা গেটের। একটু পরে সে দেখলো এটা হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত চলে আসে, তার থেকে প্রায় এরকম 20-25 ফিট দূরে। এরপরে সে খুব অবাক হয়ে দেখলো যে গেটটাকে ভেদ করে সেই ক্যারেক্টারটা বের হয়ে আসলো। এখন আর তার একদমই সাহস হলো না, গন্থার ঘুরে ঝেড়ে একটা দৌড় দিল এখান থেকে, এবং সে হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়াইতেছে, সে বুঝতেছে না সে কোথায় যাচ্ছে। সে দৌড়ায় যাচ্ছে, তো একবার সে বুঝলো যে আমার এখন লাইট বের করা দরকার, আমি পড়ে যেতে পারি পাহাড় থেকে। সে একবার যে গ্রিলের সাথে ধাক্কাও খেলো, পাশের যে গ্রিল রেলিং, এবং তার পিছনে কিন্তু সে শব্দ পাচ্ছে সেই লোহার, মানে লোহা ঘষা, মানে বুঝতেছে আর্মার পরা কেউ হেঁটে আসলে যেরকম, সেরকম একটা শব্দ সে এখনো পাচ্ছে পিছনে, তার থেকে প্রায় ওরকম 20-25 ফিট দূরেই আছে শব্দটা। সে গ্রিলের সাথে ধাক্কা খেয়েছে, খেয়ে সে আবার সেই গ্রিল মোটামুটি ধরতেছে আর দৌড়াচ্ছে দিক দিয়ে, বোঝার চেষ্টা করতেছে। সে বুঝতে পারছে যে সে এমন জায়গায় এখন ঢুকলো যে জায়গায় গাছগাছালি চারিপাশে, এবং সে পাথরের দেয়াল, এবং তার কাছে মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা মানে ভৌতিক জায়গায় সে আসছে, এবং মানে মনে মনে সে চিন্তা করছে গড সেভ মি, মানে আমার আসলে এখন সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, বাতিটা জ্বালারও তার সাহস হইতেছে না, সে কি না কি দেখে। তো এক পর্যায়ে সে আসলে আর পারলো না, সে তার এখান থেকে লাইটটা ধরে ফেলছিল, ব্যাগের থেকে বের করে সে ফট করে লাইটটা মারলো। লাইটটা মারার পরেই সে খুব অবাক করে একটা কাণ্ড দেখলো, মনে হলো তার সামনে দিয়ে খুব ফ্যাকাশে চেহারার একটা নারী, এবং সেই নারীটার মধ্যে একটা গাউন পরা ছিল, নারীটা একটা গাউন, এবং মেডিভেল এইজের একটা গাউন সেটা পরা, খুব ফ্যাকাশে চেহারার, মানে মনে হচ্ছে যে একদম রক্ত নাই, এবং কেমন যেন মনে হলো খুব দ্রুত, মানে ইটস এ ম্যাটার অফ লাইক আ সেকেন্ড অর ফ্লিক, শাট করে তার লাইটটা পড়ার সাথে সাথে রাস্তা ক্রস করে চলে গেল ওই পাশে উডসের মধ্যে, মানে গাছপালার মধ্যে। তো সে গাছপালার দিকেও লাইট মারছে, সেখানে আর কিচ্ছু দেখতে পায়নি, সে পুরো রাস্তাটার সামনে ফাঁকা, কুয়াশা। তো গন্থার দৌড়াচ্ছে, প্রচন্ড স্পিডে দৌড়ানো শুরু করলো, যত তার গায়ে জোর আছে ওখানে দৌড়াচ্ছে, এবং সে মনে মনে বলছে গড সেভ মি বলে দৌড়াচ্ছে সেদিক দিয়ে। আর পিছনে কিন্তু শব্দটা আসতেছে, অনেক দূর পর্যন্ত আসতেছে, এবং সে শব্দ পাচ্ছে।
একটু পর তার কানের পাশ দিয়ে একটা বাতাস চলে গেল, খুব খুব দ্রুত একটা বাতাস, একটা দমকা বাতাস তার কানের ঠিক পাশ দিয়ে সং করে পাস করলো। মনে হলো কেউ একজন একটা মর্নিং করে, মানে একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে কোনো মানুষ যদি পার হয়ে যায় ঠিক কানের পাশ দিয়ে, লাইক হুই এরকম একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে চলে গেল। তো গুন্থার প্রচন্ড ভয় পেয়েছে, সে কোনো আসলে কেয়ার করতেছে না, সে ঝেড়ে দৌড়াইতেছে এবং দৌড়াইতে দৌড়াইতে এক সময় সে দেখলো সে যেই রাস্তা দিয়ে ঢুকছিল, মূল যে রাস্তাটা সেখানে এই এলাকায় ঢুকছিল, সেখানে বের হয়ে আসছে। সেখানে বের হয়ে এসেও সে থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে একসময় সে মেইন রোডে এসে পড়লো। এখন মেইন রোডে কিন্তু আলো আছে, মেইন রোডে আলো আছে কিন্তু গাড়ি ঘোড়া নাই। সে তারপরও নিজের মতো আন্দাজে চলা শুরু করলো এবং কোনো কারণে সে প্রচণ্ড রকম ঘামতেছে, মানে প্রচণ্ড, তার ভেতরে সোয়েট শার্ট ঘেমে একদম নিয়ে গেছে, উপরে জ্যাকেট পরা। তো যাই হোক, সে হাঁটতেছে এবং সে পাগলের মতো প্রলাপ বকতেছে, কিচ্ছু তার কোনো খেয়াল নাই। তো সে ডানে বামে তাকাচ্ছে, কিচ্ছু নাই, গাড়িও তখন চলতেছে না। তো অনেকক্ষণ পর সে দেখলো যে একটা শব্দ পাচ্ছে, তাকায় দেখলো দূরে একটা ট্রাক আসতেছে, পিক আপ ট্রাক। তো সে এরকম হাত দেখাচ্ছে, এরকম করে তার হাতের মানে ফ্ল্যাশ লাইটটা এরকম নাড়তেছে আর এরকম হাত দেখাচ্ছে। তো দেখলো যে পিক আপ ট্রাকটা চলে আসলো কাছে। ওইটা একটা ডজের ট্রাক ছিল, মানে একটা ডজের বড় ট্রাক এবং ডজ কোম্পানির ট্রাক, এটাও তার মনে আছে। সে ট্রাক এসে তার পাশে ডজ র্যাম একটা ট্রাক এসে থামলো। থামার পরে ভেতর থেকে যেই মানুষটা উইন্ডো রোল করে তাকে বলল কি সমস্যা। তো সে তাকে বলতেছে, তাদের ওই জার্মান ভাষায় সে উত্তর দিচ্ছে আর কি, যে আমি এরকম ডজ ভাষায় আর কি, তার ডজ ভাষায় বলতেছে যে আমি এখানে সমস্যা পড়ছে, আমাকে এই সামনে ওই গ্যাস স্টেশনে পেট্রোল পাম্পে নামায় দাও। তো লোকটা কিছুক্ষণ চিন্তা করে তাকে বললো যে উঠে গেট খুলে দিল। তো সে উঠে বসে থরথর করে কাঁপতেছে। লোকটা বলছে কি সমস্যা, তুমি কোথায় গেছিলা? তো সে বলতেছে আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, ইট ইজ পার্সোনাল, এটা পার্সোনাল। তো লোকটা আবার তাকে বলতেছে তাদের ভাষায় যে আই হোপ নাথিং ব্যাড, নাথিং ইলিসিট, মানে কোনো অবৈধ কোনো কিছু তোমার সাথে নাই, হ্যাঁ, আই হোপ ইউ আর নট ক্যারিং এন ইলিসিট ড্রাগ অর সামথিং। সে বলছে নো, সে তাকে মেক শিওর করতেছে যে আমার কাছে কোনো ড্রাগস নাই, কিচ্ছু নাই, আমি ইলিগাল কিছু করি নাই, সো প্লিজ জাস্ট ড্রপ মি দেয়ার, মানে সে রিকোয়েস্ট করছে তাদের ডয়েজ ভাষায়। তো তাকে লোকটা এক পর্যায়ে, মানে লোকটা শুধু তার দিকে তাকাচ্ছে বারবার, তাকাইতে এক সময় সেই পেট্রোল পাম্পের কাছে চলে আসলো এবং এসে তাকে ওখানে নামাই দিল আর কি। তো সে অনেক ধন্যবাদ দিয়ে লোকটাকে হেঁটে গেল, যে দেখলো যে পেট্রোল পাম্পটা রাতে মানে খোলা থাকে, সেটার শুধু উইন্ডো সার্ভিস থাকে, মানে সেটার মূল বন্ধ, কম্পাউন্ড বন্ধ। তার খুব পিপাসা লাগছিল। তো সে উইন্ডোতে যে বলে যে আমাকে পানি দাও, পানি চায় লোকটার কাছে। তো লোকটা পানি বোতল দেয়, সে বোতল একটা কিনে সে পানি খায়, ঢকঢক করে পানি খায়। পানি খেয়ে সে তার নিজের গাড়িতে যায়, যে গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দেয় এবং রওনা দিয়ে সে মানে অনেকটা ধাতস্থ হয়, নিজের গাড়িতে ওঠার পর ধাতস্থ হয় এবং সে এক সময় যে পৌঁছায় আর কি তার বাসায়, এবং সে ওই সময় আর তার কিছুই খেয়াল নাই। সে কোনো মতে তার বাসায় যে ঘুমা যায় এবং ঘুমের মধ্যে খুব দুঃস্বপ্ন দেখে। সে দুঃস্বপ্ন দেখে যে তাকে সে তার নিজের বাসায় আছে এবং সে দেখতে থাকে স্বপ্নের মধ্যে যে তাকে ওইরকম একটা আর্মার পরা কেউ এসে তাকে চেপে ধরছে, গলা চেপে ধরছে এবং শ্বাস নিতে পারতেছে না সে। যাই হোক, অনেক কষ্টে তার মানে ভাঙে। সে আসলে কাইন্ড অফ স্লিপ প্যারালিসিসের মতো হয়ে গেছিল তখন, অনেক কষ্টে সে ভাঙে এবং সে জানে যে স্লিপ প্যারালিসিস থেকে মানুষ মারাও যায় অনেক সময়। তো সেটা সে জানতো, বাট সে বলছে যেটা মানে গড সেভড হিম, সে বেঁচে গেছে। তার ঘুম ভেঙে যায় আর কি, সে কথা বলতে পারে তখন। তো যাই হোক, পরদিন গন্থার তার যেই বন্ধু তাকে ওই ক্যাসেল সম্বন্ধে বলছিল তার সাথে দেখা করে বলে যে তোমরা যে মনে করো যে এগুলা সব হোক্স বা সামথিং, এটা মিথ্যা কথা, কারণ আমি নিজে ওই ক্যাসেলে যে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। তো বন্ধুরা খুব আশ্চর্য হয়ে শুনে বলে যে গন্থার জিজ্ঞেস করে যে তোমরা কি মানে বলে যে এই ওই ক্যাসেল যে হন্টেড, এই সম্পর্কে তোমাদের কি মানে কথা তোমরা শুনছো, যেটাকে তোমরা বলতেছো হোক্স, বা তোমরা বলতেছো এটা অতিরঞ্জিত বা এক্সাজুরেট করছে মানুষ, এরকম কিছু। বলে যে না, আসলে ব্যাপারটা কি, ওইটা ক্যাসেল সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে যে ওই ক্যাসেলে অনেক বছর আগে, কয়েকশো বছর আগে, এক্স্যাক্ট ডেটটাও লিখছে, আমি ওটা বলবো না, বলতেছে যে ওইখানে সেই ক্যাসেলের মালিকের একজন মেয়ে ছিল, সেই সময়কার মালিকের মেয়ে, এবং সে ওখানে থাকতো এবং সে খুব সুন্দরী ছিল, সেখানে ঘোরাফেরা করতো, খেলতো, মানে তার মতো সময় কাটাইতো। ওয়েন শি গ্রিউ ইয়াং, ভালো সময় কাটাইতো সেখানে। তো তার বাড়িতে একটা ডিনারের দাওয়াত হয় এবং সেই ডিনারের দাওয়াতে সেখানকার পার্শ্ববর্তী একটা এলাকার আরেকজন মানে এরকম ধনী মানুষ, ল্যান্ডলর্ডের ছেলেও আসে এবং সেই ল্যান্ডলর্ডের ছেলেটা এসে তার সাথে
মানে কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে তার সাথে কিছু মিসবিহেভ করে বা দুষ্টুমি করে বা কোনো দুষ্টুমি করে, এবং সেটার ফিডব্যাকে তার সাথেও সেই মেয়েটা যে ছিল সেও তার সাথে রুড বিহেভিয়ার করে বা তাকে সেরকম জবাব দিয়ে দেয় আর কি। তো তার ফলে ওই যে লোকটা সে তার সাথে আরো বেশি মিসবিহেভ করে, এবং যেটা নাকি তাদের সহ্য হয় না, এবং তারা তাকে বের হয়ে যেতে বলে ওই লোককে বাসার থেকে, এবং সেই লোকরা চলে যায় বাসা থেকে চলে যায়। তাদের পারিবারিক একটা কোন্দল সৃষ্টি হয়, এবং পরবর্তী একটা সময় সেই বাড়ির পুরুষরা যখন বাইরে গেছে একটা দিন, সেখানে শিকারে গেছিল তারা, এবং সেই দিন সেই বাড়িতে সেই ক্যাসেল এরিয়াতে তারা ওই যে সেই জমিদার অপমানিত হয়ে চলে গেছিল, সে ওই মেয়েটার দ্বারা অপমানিত হয়ে বা মেয়েটার ফ্যামিলির দ্বারা অপমানিত হয়ে সেই এখানে অ্যাট্যাক করে, এখানে আক্রমণ করে পুরো তাদের ক্যাসেলে। এবং আক্রমণের সময় এই মেয়েটা অনেক সাহসী ছিল, এবং সে সাহসী থাকার কারণে সে যেটা করে, সে তার আর্মার পরে তার ভাইয়ের আর্মার পরে সে নেমে যায় প্রতিহত করার জন্য। আর ওই যে আরেকজন ল্যান্ডলর্ড এখানে আসছিল, একটা কেন্ট, সে যখন আসছিল সে এসে প্রথমেই এরকম আর্মার পরা একজনকে দেখে সে মনে করে এটা অন্য একজন এখানকার যোদ্ধা বা সামথিং, সে তাকে প্রচণ্ড রকম আক্রমণ করে, এবং আক্রমণের প্রথম আঘাতেই মেয়েটা ওই জায়গায় মারা যায়। তো মেয়েটা মারা যাওয়ার পর থেকে নাকি মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে মারা যাওয়ার পর ওই লোকটাও যখন বুঝে যে সে ওই মেয়েটাকেই মেরে ফেলছে যার সাথে, তো সে খুব আত্মদহনে ভুগে আর কি, নিজের মধ্যে খুবই গিল্টি একটা ফিল হয়, তার একটা গিল্ট চলে আসে তার ভিতরে, এবং সে মানে চরম তার গিল্টি ফিলিং থেকে সে ওখান থেকে চলে যায়। এবং এরপর থেকে নাকি অনেকেই বেশ কয়েক বছর পর থেকে অনেকেই রাতের বেলা দেখতো ওই প্রাসাদে ওই মেয়েটা ওই পরে তার সেই আর্মার পরে চলাফেরা করে, এবং অনেকেই দেখতো সেই মেয়েটার আর্তচিৎকার শুনতো। অনেকে দেখা যেত যে একটা বাচ্চার মানে কথাবার্তা বা দেখা যেত একটা বাচ্চার শব্দ শুনতো চারিপাশে, ক্যাসেলের চারিদিকে শুনতো। তো এরকম কথাই নাকি প্রচলিত আছে, এবং সবাই নাকি ওখানে ভয় পেত। এখানকার যারা মানুষজন যে প্রাসাদের আশেপাশে থাকতো তারা নাকি ভয় পেত। তারা তো পরবর্তীতে ওখানে রাতে থাকাটাই ছেড়ে দেয়, এবং আস্তে আস্তে তো মানে টাইম পার হয়, টাইম আফটার টাইম মানুষ চলে যায়, এবং এই ভয়ের ব্যাপারগুলো নাকি ক্যাসেলে রয়ে যায়। এবং তারা বলে যে এখনো প্রচলিত আছে যে ক্যাসেলের মধ্যে এরকম কিছু ঘটে, রাতের বেলা এখনো মানুষ শব্দ শুনে, এবং এই কারণেই রাতে কেউ থাকে না। এবং এটা নাকি শোনে অবভিয়াস, যেই রাতের বেলা ওদিকে গেছে সেই নাকি এই ধরনের শব্দ শুনছে, এবং এই ধরনের ব্যাপার স্যাপার ঘটছে। এবং ক্যাসেলের যারা ওখানে কর্মচারী যারা কাজ করে রাতের বেলা, দিনের বেলা যারা কাজ করে তারা তো চলে যায় এখানে বন্ধ করে, যে সন্ধ্যার সময় চলে যায় তারা পরদিন ফিরে এসে নাকি অনেক সময় দেখে যে ভেতরে যেটা তারা যেখানে রেখে গেছিল সেটা সেখানে নাই, এবং অনেক ভারী ভারী জিনিস আছে ক্যাসেলের ভেতরে যেগুলো নাকি নাড়ানোর মতো না, সেটাও নাকি তারা দেখে, যে ওটা নাড়াতে গেলে 5-7 জন মানুষ লাগবে, দেখে সেটা এক জায়গার আরেক জায়গায় এরকম ভাবে দেখে। এবং মানে এই ধরনের জিনিসপত্র তারা দেখে এসে দিনের বেলা, মানে তারা যখন চলে যায় পরদিন আসলে এই ধরনের জিনিস দেখে। তো ক্যাসেলের ভেতরে এটা নাকি ঘটেই, এবং তারা বলছে যে এটা অবভিয়াসলি ঘটেই। তো তার বন্ধু আসলে গুন্থারের ফ্রেন্ড গুন্থারকে বলতেছিল তার কাছে মনে হয়েছিল যে এই জিনিসগুলা মানুষ অতিরিক্ত রকমের অতিরঞ্জিত করে বলতেছে, বাট যেহেতু গুন্থার এগুলা দেখছে এবং সে এই ধরনের একটা ফিল পেয়ে আসছে ওখান থেকে, তো সুতরাং তখন থেকে তার ধারণাটা চেঞ্জ হয়ে যায়। তো গুন্থার পরবর্তী রাকিবকে বলছে যে এই ব্যাপারটা আসলেই সত্যি ওই ক্যাসেলটা সম্পর্কে, যে ক্যাসেলটার কথা আমি আসলে বলছি না, রাকিব নিষেধ করছে ক্যাসেলটা সম্পর্কে এক্স্যাক্ট ইনফরমেশন দিতে। রাকিব বলছে যে প্লিজ ডোন্ট শেয়ার দ্য এক্স্যাক্ট ইনফরমেশন, এবং এর কারণ হচ্ছে গুন্থার তো সেখানে গেছে এবং সে তার মতো সময় কাটাচ্ছে, তো গুন্থারের এই ব্যাপারটা গুন্থার ওইভাবে জানতে দিতে চায় না কাউকে এক্স্যাক্ট ইনফরমেশনটা। তো যাই হোক, সেই যে ক্যাসেল, সেই ক্যাসেলটা আসলেই ভীতিকর একটা ক্যাসেল, ইটস হন্টেড ক্যাসেল, এবং সেখানে আসলে এই ধরনের জিনিস ঘটে যেটা গুন্থার যেটার প্রমাণ। তো যাই হোক, এই ছিল ঘটনা। তো আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তার নামটা তিনি গোপন রাখতে বলেছেন। আমরা তার নাম গোপন রাখার স্বার্থে তাকে আমরা সাইদ নামে অভিহিত করছি, এবং আমি বলছি তার নাম সাইদ হোসেন, এবং তিনি নাটোর জেলার দীঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এবং ঘটনাটা ওনার আপন বোনের সাথে ঘটা। তাদের কথা মতো যে ওর জন্মটাই হয়েছে রহস্যের মধ্যে। জন্মের পর যখন 3-4 বছর ছিল তখন তাদের বাড়িতে এলাকার মধ্যে একটা ভিক্ষুক আসে। তাদের বাসার ভিক্ষুকটা সন্ন্যাসীর মতো দেখতে, এবং তাকে তার ছোট বোনকে, সাইদ ভাইয়ের ছোট বোনকে দেখার পর ওই সন্ন্যাসীরা বলে যে
তো ওদের যতদিন পর্যন্ত ও তোদের বাসা থাকবে ততদিন পর্যন্ত তোদের কোনো সুখ থাকবে না, যখন ও চলে যাবে তখন হয়তো সুখটা ফেরত আসতে পারে। এবং এই কথাটা বলে তিনি চলে যায় এবং কোনো ভিক্ষা নেয় না। একটা পর্যায়ে তার বাবা মা খুব অবাক হয়ে যায়, চিন্তা পড়ে যায় আসলে এই কাহিনী কি। তো ওই ঘটনার কিছু দিনের মধ্যেই দেখা যায় যে তার বাবার চাকরি চলে যায় এবং সেখানে বাইরে তাদের বিক্রি করে দিতে হয় ধার দেনার কারণে। তো তার বাবা ছিল গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা এবং তারা একটা পর্যায়ে ওই এলাকার একই জায়গায় তারা শিফট করে। তো ঘটনা ঘটে হচ্ছে যখন তার বোন ক্লাস 2তে পড়ে, তখন একবার পজেসড হয়েছিল এবং তাদের এলাকার হুজুরকে দেখে তারা জিনিসটাকে নর্মাল করে, কিন্তু এরপরে এটার ভয়াবহতা রূপ নেয় যখন তার বোন ক্লাস 3 থেকে 4-এ ওঠে। তো 3তে পড়া অবস্থায় তাদের এক ছেলে তাকে পেছন দিক দিয়ে একটা স্কেল দিয়ে বাড়ি দেয় এবং সাথে সাথে ওই ছেলেটার গলা ওনার বোন মানে সাইদ ভাইয়ের বোন চেপে ধরে এবং চেপে ধরার পরে ওকে দেয়ালে ধরে উপরে তুলে ফেলে। এত শক্তি কীভাবে পেলো, এরকম খারাপ অবস্থা কীভাবে হলো? তো তার বোনকে ওই স্কুল কমিটি তাদের কাছে আটকে রাখে এবং আটকে রাখার পরই ঘটনা শুরু হয়। তো তার মানে সাইদ ভাইয়ের মা স্কুলে যাওয়ার পরে দেখে যে তার বোনকে আটকে রেখেছে এবং কন্ডিশন এমন যে আশেপাশের লোকজন সবাই দেখতে এসছে, মেলা বসেছে এরকম। তো তার মার সাথে মানে সাইদ ভাইয়ের মার সাথে সাইদ ভাইয়ের বোনের কোনো ধরনের নর্মাল কনভারসেশন ছিল না, ওই চিৎকার চেঁচামেচির কনভারসেশন। তো তার মা একটা সময় প্রশ্ন করে, যেহেতু তার বোন আগে একবার পজেসড হয়েছিল, জিজ্ঞেস করেছিল তুমি কোথা থেকে এসছো। তো উনি বলে যে আমি তোর মেয়ের কাছে আসছি, যেই তোর মেয়েকে মারবে আমি তাকে কষ্ট দিবে তাকে আমি শেষ করে দিব। তো তার মা জিজ্ঞেস করতো তুমি কোথা থেকে আসছো? বলে যে আমি এই স্কুলের পিছনের আমবাগানে থাকি। তো ঘটনা হচ্ছে যে স্কুলের আকৃতি ছিল এল সাইজের এবং আমবাগানের সাথে ছিল একটা মন্দির এবং বিরাট বট গাছও পাশে একটা ছিল। পরে তার বোনের মধ্যে থেকেই ওই পজেসড জিনটা, মানে ওই জিনটা বলতেছিল যে আমাকে তার বোনই বলে সামনাসামনি বলে যে আমার সামনে বস, মানে তার বোন বলছে তার মাকে। তো তার মা সামনে বসে এবং তার হাতের মধ্যে থেকে হঠাৎ করে পাটের আঁশ টাইপের সাদা কিছু অংশ তার মার হাতের মধ্যে দেয়, বলে যে এই জিনিসটা তাবিজের মধ্যে করে নিয়ে তোর মেয়ের গলায় বেঁধে দিবি, তাহলে ওর ভালো হবে, ওর কোনো সমস্যা হবে না। এটা বলার সাথে সাথে তার বোনটা ওই দিন মেঝেতে পড়ে যায় এবং সবার সামনে। এরপর একটা হুজুর দেখানো হয়। তো নর্মালি ছিল সব কিছু এবং তার বোন ছিল তো খুবই সুন্দরী। তো ক্লাস 8-9-এ পড়া অবস্থায় তাদের পাশের এলাকার খুব পরিচিত এক ছোট ভাই তার বন্ধু মানে সাইদ ভাইকে একটা প্রস্তাব দেয় যে তার বোনকে তিনি বিয়ে করতে চায় এবং ওই ছেলেটা ছিল ধার্মিক পরিবারে এবং খুবই সৎ এবং সাইদ ভাই নিজেরও পছন্দ ছিল সেটা। তো এবং বোনকেই বললে তো বোনও বলেছে তার কোনো সমস্যা নাই এবং ছেলেটাকে বাসায় ডাকার পরে বাসা সবাই পছন্দ করে। কিন্তু হঠাৎ করে একটা ছেলের সম্বন্ধ আসে বাসায় এবং সেটা মাস্টার্স পাস এবং একটা স্কুলের টিচার। আর যেহেতু যৌতুক নেবে না বলে তাদের পরিবারের কন্ডিশনটা খারাপ থাকার কারণে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে বিয়ে দেওয়া হোক। তো যদিও তার ভাই মানে সাইদ ভাইয়ের মত ছিল না এবং কিছু করারও নাই এবং বোনকে জিজ্ঞেস করার পর বোন বলেছে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো। তো এরপর থেকে কাহিনী হচ্ছে যে সব কিছু প্রিপারেশন হয় এবং প্রিপারেশন নিয়ে ফেলে বিয়ে দেওয়ার জন্য এবং একটা পর্যায়ে চিন্তা হয় যে রাতের বেলা চুপ করে বিয়েটা হয়ে যাক, কারণ যদি আশেপাশের লোকজন জানে জিনিসটা খারাপ হবে। এবং যখন কাজী সাহেব মানে বিয়ে পড়া ছিল তখন তার বোনের মুখটা মলিন হয়ে যায়। হঠাৎ করে তার বোনটা ঘোমটাটা টান দিয়ে ফেলে দিয়ে বলেই তার দৌড়ে যে তার মার রুমে যা কান্না করতে শুরু করে। তো বলছে যে মা আমাকে বিয়ে দিও না, আমি কেমন জানি ওই লোকটার মুখটা শয়তানের মতো লাগছে, শুকরের মতো লাগছে, আমি বিয়ে করব না। তো বাড়ির সবাই মিলে বোঝায় কিন্তু কিছুতেই ও বুঝতে রাজি হয় না, কারণ বোঝানোর কারণ হইতেছে যে ওই মেয়েটার বয়স 18 নিচে। তো অনেকেই মনে করছিল যে এটা কিন্তু একটা গ্রাম সাইডের ঘটনা, তো যেহেতু মনে করছিল যে আসলে বয়স কম এই জন্য এরকম করছে হয়তো বা। তো একটা পর্যায়ে মেয়ের মানে বরপক্ষদের কানে পৌঁছে যায় যে মেয়ে নাকি কবুল বলেছে। তো একটা সময় সব কিছু শেষ করার পরে তো জামাইয়ের রুমে মেয়েটাকে রেখে আসার পর 10 থেকে 15 মিনিট পর তার মা দরজা ভেঙে মেয়েটা ঢুকে যায়, জড়িয়ে ধরে মানে তার সাইদ ভাইয়ের বোন জড়িয়ে ধরে তার মায়ের পা ধরে বলছে যে মা আমাকে তোমরা তোমাদের ঘরে থাকতে দাও, আমাকে যেতে বলো না প্লিজ, আমাকে কোনো একটা কোনায় জায়গা দাও, তারপরে আমি ওই লোকের সাথে থাকবো না। তো পরবর্তী সময়ে নর্মাল করা হয় অবস্থা এবং পীর সাহেব এলাকার একটা পীর সাহেব ছিল এবং তার কাছে দোয়া নিতে গেলে বোঝা যায় তার বোনকে কমপ্লিটলি একটা জিনে ধরেছে এবং ওই লোকটা মানে ওই পীর সাহেবটা তার বোনকে একটা তাবিজ ঝুলিয়ে দেয়। তো ওই পীর সাহেবের সীমানা পার হতেই তার বোনের তাবিজ দেখে গলায় নাই। তার মা মানে বকাবকি করতে তুমি কি করলা, তাবিজটা ফেলাই দিছো, ফাইজলামি নাকি।
তা আবার ওই বাড়িতে আবার যায় এবং পীর সাহেবের কাছ থেকে আরেকটা তাবিজ নেয় এবং ওই তাবিজটা অর্ধেক রাস্তা আসার পর দেখে যে মানে যেভাবে ওই কালো কাইতনটা বাঁধা ছিল ঠিক একইভাবে বাঁধা নাই, মানে বাঁধা আছে কিন্তু তাবিজটা নাই। তার মা খুব চমকে যায় এবং এভাবে অনেকবারই তাবিজটা পরিয়ে দেওয়া যায়, এমন এমন অবস্থা যে তাবিজটা পুরো উধাও হয়ে যাচ্ছে তার শরীর, মানে তার শরীর থেকে, গলা থেকে। বুঝে যাচ্ছিল যে কাহিনী কি, এবং একটা সময় তার বোনের অবস্থা যে ভয়াবহ হচ্ছে এটাও সবাই বুঝতে পারছিল। এর মধ্যে থেকে শ্বশুরের প্রেশার আসে যে আমরা বউকে উঠাই নিতে চাচ্ছি, যদি এরকম হয় আমরা একটা কবিরাজ নিয়ে আসবো। তো তার একটা কবিরাজ নিয়ে আসে এবং ওই কবিরাজ পানি পড়া দিয়ে, মানে সবাইকে পানি পড়া দিয়ে একটা তাবিজ ওই ওনার বোনকে দেয়। পরের দিন সকালবেলা দেখা যায় তাবিজটা টুকরো টুকরো হয়ে গেছে। তো ওনাদেরকে আবার কেউ ডাকে, কবিরাজকে আনতে বলে এবং শ্বশুর শাশুড়ি, তার মামা শ্বশুর অনেকেই আসে। তার বোন, মানে সাইদ ভাইয়ের বোন কবিরাজের সামনে বসে। কবিরাজ দোয়া পরে ফু দিলে সাথে সাথে জিজ্ঞেস করতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার তাবিজ ফাটাইছিস, তোর এত বড় ক্ষমতা, মানে সবার সামনেই বলছিল। এখন বলে কাট। তো তার বোন বলছে, তার বোনের ভেতর থেকে ওই জিনটা বলছে, দে তুই আমার গলায় তাবিজ, দেখ আমি কি করি। এবং সাথে সাথে তাবিজটা দুই ভাগে ভাগ হয়ে যায়। কবিরাজ বলেন, আমার পক্ষে এই জিনিসটা ট্রিটমেন্ট করা সম্ভব না। এভাবে একে একে 23 জন কবিরাজ তারা দেখায়, হুজুরকেও দেখায়, পারে না। এবং কোনো একদিন শনিবার রাত 9টায়, বলে রাখা ভালো যে এই 23 জন কবিরাজ দেখাতে এবং সমস্যা নিয়ে সাফার করতে করতে 6 মাস চলে যায়। এর মাঝে কখনোই রাতে গায়ে এসে চেঁচামেচি করতো, কখনো বাবা মাকে গালাগালি করতো, এবং যাকেই ধরতো তাকেই গালাগালি করতো, যেই তাকে ধরতো তার বোন তাকেই গালাগালি করতো। তো বোঝা গেল যে তার মানে সাইদ ভাইয়ের বোন পুরাই পজেসড। এবং একদিন সন্ধ্যার সময় ওর দম বন্ধ হয়ে যায় এবং বলতে থাকে যে ধূপের গন্ধ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমি ধূপের গন্ধ সহ্য করতে পারি না, আমি বমি করে ফেলবো। সবাই দোয়া পড়তে থাকে, কোনো পরিবর্তন থাকে না। হঠাৎ করে ওই ডিসিশন হয় যে 23 নম্বর যে কবিরাজ ছিল তাকে আবারও ফোন দেওয়া হয়। ওই কবিরাজ ফোনের মধ্যেই একটা আমল দেয় এবং সাথে সাথে তার বোন জ্ঞান হারায় ফেলে। স্বাভাবিক অবস্থায় একটু পরে ঘুম থেকে ওঠে, জ্ঞান ফেরে এবং বলে আমি বাইরে যাব। তো সবার সন্দেহ হয় যে বাইরে যাবে মানে কি, তো বলে যে আমি টয়লেটের দিকে যাব। তো যাই হোক, তিনি টয়লেটের দিকে যাওয়ার পথে তার মা এবং তার পাশের একটা ভাবি, সাইদ ভাইদের পাশের একটা ভাবি তাকে হেল্প করার জন্য যায়। হঠাৎ করে চিৎকার বাথরুমের ভেতর থেকে, তাকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে। তার বাবা, মানে সাইদ ভাই নিজে তখন দৌড়ে যায় এবং একসাথে 3 জন মিলে টানতে থাকে। বোঝা যাচ্ছে যে ওখান থেকে কেউ তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো ঘরে অনেক কষ্টে ছুটাই নিয়ে আসার পরে চিৎকার করতে থাকে এবং ওর শরীরে একজন আসে। তো সাইদ ভাই প্রশ্ন করে, তুমি কি কাহিনী কি, এরকম ভাবে কি আপনারা কি আমাকে বোনকে ছাড়েন, আপনি কে? তো এখান থেকে উত্তর আসে যে আমি কালীর বাম হাতের বাহন। তো সবার মাথাটা চক্কর খায়, এখানে কেউ হিন্দু নাই কিন্তু সব মুসলমান। কি হচ্ছে সব, কি বলে? তো সকাল বিকাল দেখা যেত যে ওনার আমি একটু জিনিস ক্লিয়ার করি, সকাল বিকাল দেখা যেত ওনার বোনের শরীরে কেউ না কেউ আসতো, মানে ডিফারেন্ট টাইপের। ফর এক্সাম্পল, মানে অ্যাটিটিউডগুলো এরকম ছিল যে হঠাৎ একবার জিন আসতো, কেউ এসে কাঁদতো, কেউ খেতে চাইতো, কেউ এসে ওনার বোনকে আশ্রাতো, কেউ হাসতো, এরকম করে নাকি 7 জন ছিল। আর একজন কথা বলতো, তারা বলতো যে তারা 7 ভাই। তো ঘটনায় যাই, এক সময় ওরা রেগে গিয়ে, মানে সাইদ ভাই রেগে গিয়ে ওনার বোনের গালেই চড় মারে, বলে কি পাইছিস, আমার বোনকে মেরে ফেলবি নাকি, তোরা যা আমার বোন থেকে, নয়তো আমার শরীরে আয়। এই বলে 2টা চড় মারে তার বোনকে খুব জোরে জোরে এবং বলে যে পরিণাম খারাপ হবে। ওই মুহূর্তে থেকে তার বোনটা কিছুটা নর্মাল হলো। 1 সপ্তাহ পর আবারও একটা শনিবারে রাত 10টায় তার বোন টিভি দেখছিল, পাশে মা আর ওই যে পাশের বাসার ভাবি, তার ভাবিও ছিল। হঠাৎ তার বোন ছিটকে গিয়ে 10 হাত ধরে পড়ে। চিৎকার শুনে দৌড়ে তার মা ঘরে আসে এবং দেখে ওনার বোনের পা ধরে টেনে কেউ বাইরে নিয়ে যাচ্ছে। তার বোন চিৎকার করছে, তার ভাবি, ওই পাশের বাসার ভাবি এবং তার মা ধরে টানছে, কিন্তু কিছুতেই মানে ছুটানো যাচ্ছে না। দৌড়ে যে মানে সাইদ ভাই দৌড়ে যে দেখে যে এরকম টানাটানি চলছে, তখন বলে যে তোমরা ছাড়ো, দেখি কোথায় কি নিয়ে যায়। এটা শোনার পরে তার বোনকে মাটি থেকে উপরে শূন্য উঠায় ফেলায়। কিছুক্ষণ পর শূন্য থেকে তার বোনকে ছেড়ে দেয় এবং দেখা যায় তার বোনের পায়ের মধ্যে রক্তের জমাট ভাতা 3টা ছাপ। বিছানায় শুয়ে দাঁড়াতেই হঠাৎ দেয়ালের সাথে তার বোন আছড়ে পড়ে, এই পাশে ওকে ধরে রাখা যাচ্ছে না। কাঁপুনি দিয়ে ওর বিছানায় চাদর খামচে ধরে 1 মিনিট চিৎকার করতে করতে একদিন মানে ওই সময় রাতের বেলা একজন আসে। বুঝলাম যে উনি হচ্ছে সেই কালীর বাহন, মানে বোঝা গেল। ওনাকে প্রশ্ন করা হলো, সাইডে প্রশ্ন করলো যে নরম হয়ে বললো যে আপনি কে, কি চান? তার বোনের ভেতর থেকে একটা স্বর আসে, আমি কালীর বাম হাতের বাহন। এই ঘটনা অনেক কিছুই দেখা যায় যে বলা যাচ্ছে না, কারণ আমাকে খুব কষ্টে মেমোরাইজ করতে হয়েছে এবং বিশাল স্টোরি, এবং সাইদ ভাইয়ের বিশাল স্টোরি। আমি কিন্তু তার নাম নেই, অরিজিনাল নাম না, এটা একটা ছদ্মনাম।
তো যাই হোক, বিয়ের দিনের পর থেকে এক এক পর এক কবিরাজ আসে, কেউ বলে কুফরি করেছে তার বোনকে, কেউ বলেছে তার বোনকে কেউ জাদুটনা করেছে, খারাপ অবস্থায় রাখবে, তার বোনকে বাঁচতে দেবে না, এই সেই বহু কিছু। তো এরকম একটা কবিরাজ আসার পর এরকম বিছানার ভেতর থেকে তাবিজও পাওয়া যায়, এবং সেই তাবিজ নাকি বিয়ের দিন গায়ে হলুদ দেওয়া মাখা অবস্থায় আরবি লেখা অবস্থায় ছিল আর কি। অনেক কিছু চালান দেওয়া হয়, বোঝা গেল যে হয়তো কেউ কুফরি করেছে। সব সাফ করে বাড়ি বন্ধ করে দেয় কবিরাজ, তা তো সমস্যা যায় না। অনেকেই বলতে থাকে বাসাটা নাকি অভিশপ্ত। কখনো তার বোন নাকি স্বপ্নে দেখে কেউ ওকে ডাকছে। একজন হুজুর বলে ওকে ভালো খারাপ দুটো জিনিস ধরেছে, কেউ বাঁচাতে চায়, কেউ বিয়ে আটকে দিতে চায়। ওকে এক কাজ করো, আমার মাথা বন্ধ হয়ে গেছে, এখন বাসার সবাই খুবই অবস্থা খারাপ, তো এটাকে নর্মাল করো। তো যাই হোক, কালীর বাহন ওর গায়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে ওকে আজ মেরে ফেলা হবে। কালী ওর গায়ে আসবে, তারা সবাই খুব আশ্চর্য হয়, কাহিনী কি হচ্ছে। তো ঘটনা তো ডিফারেন্ট টাইপের ঘটনা, এরকম কালীর বাহন, এগুলো কি আসলে। তো তাদের বলে যে 7টা মেয়ে লাগবে, এর মধ্যে 2জন হিন্দু লাগবে, বাকি সব মুসলমান মেয়ে লাগবে, একটা ঘন্টা লাগবে, 2টা কৌটা লাগবে, সিঁদুর লাগবে, মোমবাতি লাগবে, আর অনেক কিছু জোগাড় করো। এগুলি থাকলেই নাকি কালীর বাহন তার বোনের শরীরে আসবে। একটা পর্যায়ে তার বোনের শরীরে রাতের বেলা কালীর বাহন আসে পর্যন্ত, এবং বলেছে ওই কালীর বাহনের যে একটা আরেকজন অ্যাসিস্ট্যান্ট বা সাইগির, সে বলছে যে তার বোনকে তার মা বানিয়েছে, সন্তান বানিয়েছে। উনি ওর গায়ে যে জিন আসতে চায় ওকে সবসময় বাধা দিচ্ছে। তোমরা যদি সবসময় এরকম চেঁচামেচি করতে থাকো তাহলে আরও আসবে। তো তোমরা এই ঘটনাগুলো, তোমরা এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদেরকে বলেছি, তোমরা এগুলি কালেক্ট করলে কালী নিজে আসবেন, এবং ওনার শরীরে আসার পরে হয়তো বা সেফ হতে পারে তোমার বোন। তো কাহিনী হতেছে তারা সবাই মিলে জিনিসগুলো কালেক্ট করতে যায়। তার বাবা যায় সিঁদুর আনতে, তিনি আর তার এক ভাই যায় হচ্ছে সাইদ ভাই, তার এক ভাই যায় হচ্ছে হিন্দু মেয়ে আনতে। এদিকে বাড়িতে তার বোন হাত পা ধরে টানাটানি করছে কন্টিনিউয়াস। এর মধ্যে ওই বাহন নাকি তার শরীরে আসে এবং চেষ্টা করে বাঁচাতে। তো মুসলমানদের ঘরে গেলে বলে যে ওরা বললো যে যে হিন্দুদের বাড়িতে যায়, হিন্দু বাড়িতে যে মেয়ে দরকার ছিল, তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা আসো আমাদের বাড়িতে। তখন বলে যে মুসলমানদের ঘরে আমাদের মা আসে কি করে, ওরা খারাপ দিন হতে পারে, আমরা যাব না। তো তাদের পাশের এলাকার হিন্দু গ্রাম, ওরা আসবে না, এবং সাফ বলে দিলে হতাশ হয়ে বেরোয় কাঁদছে। এমন সময় একটা ফোন আসে, বলছে যে তুই যে বাড়ি থেকে বেরিয়েছিস ওখানে বাড়িতে আবার যা, ওরা আসবে অবশ্যই, তুই রাজি হয়ে যাবে, তুই যা। কালীর বাহন বলেছে নাকি রাজি হয়ে যাওয়ার কথা। তারা ওই বাড়িতে যায় এবং হতবাক, হ্যাঁ আসলেই তোরা রাজি হয়ে গেছে বাসা আসার জন্য, এবং তাদেরকে নিয়ে আসে। এবং বিপদের মধ্যে কি থেকে যে কি ঘটছিল এটা ওনারা কিছুই বুঝতে পারছিল না। ছোটবেলা থেকেই জিন ভূত এইসব জিনিসগুলো তারা অতটা পাত্তা না দিলেও এবার মনে হয় ফল দিচ্ছে। এবং ওনারা আসলেই বাড়িতে যায় এবং ওই মেয়েগুলাকে নিয়ে আসে। একটা পর্যায়ে ওই মেয়েরা রাজিও হয়ে যায় এবং ওই ফোন অনুযায়ী। তো যাই হোক, তারা বাসায় আসে এবং ওই তার বোনকে একটা পবিত্র জায়গায় বসতে বলে, এবং ওর শরীরে নাকি কালী আসবে এরকম কিছু, এবং সবাই ভিড় জমিয়েছে তাকে দেখবে। এবং এমন অবস্থা যে লজ্জা ধরে রাখা যাচ্ছে না। তারা ওই বাড়িতে প্রচুর লোকজন, সবার সামনেই তার বোন আসে বসে, এবং ওই দৃশ্য ভুলবার মতো না। এটা 2017 সালের ঘটনা, এবং এই ঘটনাটা আসলে এত বড় ঘটনা, আমি কিন্তু অনেক শর্টকাটলি পড়েছি। উনি কিন্তু আমাকে এভিডেন্স দিয়েছে, ওই যে কালী আসার ভিডিও দিয়েছে, এবং ওনার বোন যে ছটফট করছে সেই ভিডিও দিয়েছে। আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এটা সত্য কথা, এটা সত্য ঘটনা। উনি যেসব শেকরের ছবি দিয়েছে, যে পয়সার ছবি দিয়েছে, যে কালীর ভিডিও দিয়েছে, উনি যে তার বোনের শরীরে এসছে, এটার কিন্তু ভিডিও আমাদের কাছে আছে। আমি যদি ওনার কাছ থেকে পারমিশন পাই, আমি অবশ্যই এটা দিতে রাজি আছি। তো আমরা বলছিলাম যে সাইদ ভাই তার বোনের কন্ডিশনটা, তার বোনটা সেইবার মাঠ উঠোনে আসে এবং সবার সামনে প্রিপেয়ার্ড, তারপর এক এক করে অনেক আজব অজানা কথার উত্তর দেয়। সাইদ ভাই একটা প্রশ্ন করে ওকে যে কি কাহিনী, ওকে কি সংসার করতে দিবেন আপনারা? তখন কালীর উত্তর আসে না। তো তার সাইদ ভাই জিজ্ঞেস করে কেন? বলে তোর বোনের এখন 18 বছর শেষ হয় নাই, 18 বছর হয় নাই, এর আগে অবধি আমরা তোমাকে সংসার করতে দিব না। আর যার সাথে বিয়ে দিছিস তোরা, ওর বাচ্চা হবে না কখনো, এর আগে ওই লোকের বিয়ে হয়েছিল। তো সবাই একজন একজনের দিকে তাকানো শুরু করে, কাহিনী কি বলে? এটা কিন্তু তার বোনের ভেতর থেকেই কথাগুলো আসছে। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, ফাইজলামি নাকি? খোঁজ নিয়ে দেখ। আমি যাওয়ার পর তোর বোনকে খবর, ওই ছেলেকে খবর দে, আনলে তারপরে খবর নিয়ে বুঝবি। ঠিক সেই পাওয়া গেল আসলেই সত্যি কথাই লোকের আগে একবার বিয়ে ছিল। বাচ্চা হবে কিনা সেটা তো টেস্ট করা নেই, কিন্তু যেহেতু আগে একবার বিয়ে ছিল, সেই লোকের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনা হয়। তো বলছে যে কালীর বাহনটাকে তারা, এই মেয়েটা আবার দাদা বলে ডাকতো। তো দাদাকে একটু খবর দেখ কি অবস্থা।
স্বপ্নে ওই দাদা তাকে দেখাতো, সামনে আসতো না, দেখাতো যে সলিউশন দেওয়ার জন্য। এবং স্বপ্নে নাকি ওই কালীর বাহন তাকে প্রণাম করতো, দিদি কেমন আছে সে বলে, এবং সারাদিনের সকলের সব প্রশ্নের উত্তর নাকি দিত, এবং ওই দিন রাত্রেবেলা স্বপ্ন দেখলে পরের দিন সবাইকে সব বলে দিত। এরকম অবস্থায় একটা গরুর শিংয়ের মতো জিনিস কি পৃথিবীর সবচেয়ে বড় উঁচু গাছের ডালের একটা যে শেকড়, সেখান থেকে নাকি এটাকে আনা, এবং এটা নাকি তার বোনকে তারা ওই কালীর বাহন দেয়। এবং ওই বোন সকালবেলা উঠে সকলকেই ডাকে, বলে যে এতই যখন আমাকে পছন্দ করে কালীর বাহন, একটা টেস্ট করি, তোমরা কি বলো, আমি একটা মাছ খাবো, মাছ খাইতে খুব ইচ্ছা করছে, আমি দেখি কালীর বাহন আমাকে মাছ পাঠায় নাকি। তো এই টেস্ট করার জন্য রাতেরবেলা স্বপ্নেই বলে যে আমি মাছ খাবো। তো স্বপ্নেই নাকি বলে ঠিক আছে তোর বাসায় মাছ রেখে যাচ্ছি, তুই দেখিস। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার মা মাছ রেখে গেছে, তুমি মাছ বাইর করো। সকালবেলা মানে ভোরবেলা 3টা-4টা বাজে, তোর মা বলে যে কোথায় মাছ রেখে গেছে, আশেপাশে সব দিকে চুলে রান্নাঘরে বাতিল টাতিল সব খুঁজতে থাকে, কিন্তু কোনো মাছ নাই কোথাও। তো বলে যে তো স্বপ্নে যেহেতু বলে গেছে মাছ তো বলে দিয়ে যাওয়ার কথা। পরে দরজা খুলে রান্নাঘরের রান্নার বাইরের দরজা খুলে ঢুকতেই দেখে, উঠোনের যাওয়ার দরজা খুলতেই দেখে যে মাছ পড়ে আছে, এবং এক চিৎকার, কি ব্যাপার, কাহিনী কি, মাছ দিয়ে গেছে। এবং একটা পর্যায়ে এরকম হয় যে মানে আলাদিনের চিরাগের মতো যা চাচ্ছে তাই পাচ্ছে, স্বপ্নে সেটার আনসার পাচ্ছে। তো তার বোনকে ডিস্টার্বের মাঝেই কিছু কবিরাজ যখন বলল বাড়ির সমস্যা এছাড়া কিছু জায়গাটা এদিক সেদিক হওয়ার কারণে এলাকার মানুষজন টাকা পয়সা পায় দেখে ট্রিটমেন্ট করাতে, ঋণগ্রস্ত হয়েতে এই বাড়িটাও তারা বিক্রি করে এবং পাশে আরেকটা নতুন জায়গা কিনে। এবং এই যে ঘটনাগুলো কিন্তু আগের বাড়ির ঘটনা। পরে নতুন বাড়িতে শিফট হওয়ার আগে এই বাড়িতে বন্যায় ডুবে যায়, পানির শুকনোর পরে তারা আবার ওইটা পার হয় আর কি। যাই হোক, ওই বাড়িতে তার বোনের স্বপ্নের ঘটনা চলছে এবং আসে। এরপরে তার বিবাহিত মানে তিনি তার ব্যাপারে একটু ডিসক্রাইব করেছেন যে ভাই ঘটনা পাঠাচ্ছেন সাইদ ভাই, তিনি বিবাহিত এবং 2015-তে এঙ্গেজমেন্ট করে 2016-তে বিয়ে করা শেষ করে 2017-তে ছিল তার বোন ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো ওয়াইফ শুরুতে প্রেগনেন্ট থাকা অবস্থায় তার বাসার সবার এসব জিনিসগুলা দেখতো, ভয় পেত, কিন্তু কখনো বিশ্বাস করতো না। এবং তার বোনের প্রজেস থাকা অবস্থায় মানে কালীর শরীরে আসার আগে মানে তার বন্ধুদের সাথে কোনো একটা রান্না করে একসাথে খাবে, পিকনিকের মতো আয়োজন করেছিল এবং মানে সাইদ ভাই সেখানে গিয়েছিল। তো তার ওয়াইফকে বলেছিল যে ঠিক আছে আমি আসলে আমার আস্তে আস্তে 12টা বাজবে, তুমি ঘুমিয়ে পড়ো। ও তো তার ওয়াইফ বলে ঠিক আছে জলদি আসো। তো রাতে 12:30টায় ঘরে আসার পরে তিনি কাপড় চোপড় চেঞ্জ করতে হঠাৎ করে দেখে তার বিছনা ঘাটের থেকে তার ওয়াইফ বিছানা থেকে নেমে এসে বলে তুমি রাতে দেরি করলে কেন, আমি বাড়িতে আর থাকবো না, এক মুহূর্ত থাকবো না। এই বলে তার ওয়াইফটা কোনো কিছু না নিয়ে দরজা খুলেই দৌড়, পেছনের মধ্যে তিনি দৌড়াচ্ছিল এবং গ্রামের আশেপাশের লোকজনও শুনে ফেলেছে তার চিৎকারের কথা, কিন্তু উনি কিছুতেই ধরে রাখতে পারছিল না তার ওয়াইফকে। দৌড়ে যে অর্ধেক মাঝপথে দৌড়ে গিয়ে তার ওয়াইফকে ধরে, কিন্তু ধরার এক পর্যায়ে বলে না আমি থাকবো না, আমাকে যেতে দাও, ওরা আমাকে ডাকছে। তো কারা ডাকছে, তার মানে কি ওনার ওয়াইফকেও পজেস্ট করলো এবং উনি শক্ত করে ধরে রেখেছিল না, হাতে কামড় দিয়ে আবার দৌড় দেয়। তো পাশের থেকে এক ভাবি দৌড়ে আসে, বলে যে কী হয়েছে ভাই, বলে ভাবি ওরে ধরেন, আমি বাসার লোকজনের ফোন দিই। তো বাসার লোকজনকে ফোন দিয়ে দিতে ওনার ওই ভাবিকেই কামড় দিয়ে ওনার ওয়াইফ আবার ধরে দেয়। তো ওনার ভাবিকে ওনার ফোনটা দিয়ে বলে যে আপনি বাসার লোকজনকে ফোন দেন, আমি ধরি। দূরে যে ধরে এবং একটা পর্যায়ে ওনাকে চট দিয়ে বলে কি এমন করছো কেন, বলেছে ওরা আমাকে ডাকছে, আমি চলে যাব। কে ডাকছে, কোথায় ডাকছে, বলছে বাড়িতে যাব। তো তিনি রাগ করে একটা চট্টর মারে, কিন্তু তারপরও ছটফট করতে থাকে। তো যাই হোক, পরবর্তী আসে তার বাবা মা আসে এবং ধরে নিয়ে তার বাসায় নিয়ে যায়। এবং কাহিনী হচ্ছে তার বাসায় আসার পরে তার ভাবির বাড়ির লোকজন আসে এবং বলেছে যে কি এরকম অবস্থা, এরকম হলে তো আমরা মেয়ে রাখবো না। তার সম্বন্ধী আসে, বলে যে আমার বোনের পেটে, আমার বোনের বনন্ত সত্তা, তোমরা কি শুরু করছো, খারাপ জিনের দৃষ্টি পড়ছে। এক হুজুর বলেছে নাকি যে ওই খারাপ জিন নাকি তার বোনের পেটের বাচ্চা খেয়ে ফেলতে চায়, এই জন্য তারা তার বোনকে নিয়ে যাবে, এখানে রাখবে না। কিছুদিন থাকার পর তার বোন আবার তাদের বাসায় আসে, কিন্তু বাড়ি চেঞ্জ করার পরে তার বাড়ি যেহেতু চেঞ্জ হচ্ছিল, তো ফিনান্সিয়াল কন্ডিশনও তেমন একটা ভালো ছিল না। তো তার শ্বশুর শাশুড়ি মানে তার বউয়ের সাইদ ভাইয়ের বউয়ের বাবা মা তাকে নিয়ে চলে যায়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরকম কন্ডিশন চলতে থাকে এবং আশেপাশের লোকজনও অনেক হেল্প নেওয়ার জন্য তার বোনের কাছে আসে এবং যেই হেল্পের জন্য ফোন নক করে, সেই হেল্পের জন্য তার বোন এক রাত সময় নেয়, পরের দিন সকালবেলা বলে দেয়। এবং হুবহু যখন বলে দিচ্ছে এবং এটা যদি পালন করে, তারা কিন্তু ওই জায়গা থেকে উপসর্গ থেকে বেঁচে আসতেছে, মানে ঠিক হয়ে যাচ্ছে। এই জিনিসটা একদম অলমোস্ট লাইক আ স্টোরি। এটা আমি দেখেছি একদম পুরা একটা মানে আলিফ লায়লার মতো ঘটনা এরকম আর কি, তো আলাদিনের চিরাগের মতো। তো যাই হোক, এরপরে যেসব ঘটনাগুলা এলাকার লোকজন যেসব উপকার নিচ্ছিল এরকমই চলতে থাকে।
তো একটা সময় তার বোন ও তার ওয়াইফ আসে, মানে সাইদ ভাইয়ের ওয়াইফ আসে, তার যেহেতু বাচ্চা হবে আর কি। তো তো ওই মুহূর্তে থাকা অবস্থায় তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না। তো তার ওয়াইফ বোনকে এরকম বলে যে আমার তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, তুই দেখ তো তার কালীর বাহন কিছু করতে পারে নাকি আমাদের জন্য। তো কালীর বাহন বলেছে প্রতিদিন নাকি ওই জায়গায় একটা বাক্স রেখে যাবে বাসায়, এবং বাসায় তারা একটা বাক্স পায়, বাক্সের ভিতরে নাকি 10 টাকা কয়েন, 5 টাকার 10 টাকা 5 টাকার কয়েন টয়েন রাখলে একটা সময় বড় হবে, এবং এটা নাকি তার ভাইয়ের বাচ্চা যখন বড় হবে, তার ভাইয়ের বাচ্চা যখন 1 বছর 3 বছর 5 7 বছর 12 বছর হবে, তখনই নাকি খুলতে পারবে, এর মাঝে খুলতে পারবে না। যাকে তার ভাই যখন তার ওয়াইফ যখন একদম শেষ মুহূর্তে বাচ্চা ডেলিভারির সময় তার ভাইয়ের এক ফ্রেন্ড আসে এবং বলে যে ঠিক আছে আমার এক পরিচিত ক্লিনিক আছে, তোমরা এখানে আসো, এবং তার বোন হাতে টাকা নেই, তারপরেও কোথা থেকে জানি 2000 টাকা এনে দিয়েছিল যে তুমি যাও বা হাসপাতালে যাও, দেখো টাকা কাজে লাগতে পারে। তো এই বাচ্চাটা আসার পর নাকি ঘরে সুখ শান্তি আসবে এবং বিপদও বাড়বে। তো যাই হোক, এই শেষ করার পরে তার এত টাকা হয় নাই, আরও ঝামেলা হয়েছে, সিজার টিজার হয়েছে, দেখে আরও টাকা পয়সা লেগেছিল, এবং সেটা তার ওয়াইফের শ্বশুর বাড়ি থেকে এই সব বহন করার পরে ওই কালীর বাহন নাকি বলেছিল যে বাচ্চাটাকে তাদের বাড়িতে একবার নামানোর জন্য, কিন্তু কিছুতেই সেটা নামাতে দিতে চাচ্ছিল না তার সম্বন্ধীরা। বলে না, বাচ্চাটাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো, এরকম কখনোই হবে না। তো তার বোন তার একটা স্বর্ণ তাকে দেয়, বলে যেটা বেচে তুমি 10,000 টাকা তার ভাইকে দাও, যেহেতু খরচ হয়েছে, এবং বাচ্চাটাকে তুমি এই বাসা হয়ে নিয়ে যাও। তো যাই হোক, 2000 ডিসেম্বর 19 তারিখে 18 তারিখে ব্যথা ওঠার পরে তাদের ডেলিভারি হয়, এবং বাচ্চাটাকে তারা বাসায় নিয়ে আসে, এবং বাচ্চাটা নিয়ে আসার পর তার মাই তার বাচ্চাটাকে কোল থেকে নামায়। তো ওই কাহিনী হইতেছে যে ওই দিন রাতেই ওই কালীর বাহন বালিশের নিচে একটা রুদ্রাক্ষ আর একটা কি কয়েন রেখে চলে যায়, বলে যে এটা তোর কাজে লাগতে পারে, তার বোনকে বলে। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে, এগুলি আমি আর বলছি না, যেহেতু ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে। তো শেষমেশ কোনো আলোর আর মানে তারা দেখে যে তার বোন হঠাৎ করে একদিন বলে যে আমি একটা আলো দেখছি বাইরে, আলোটা ঘুরছে, কিন্তু কিছুতে সেটা দেখা যাচ্ছিল না। মানে পরিবার থেকে পরানো আংটিটা ফেরত দিয়ে যায়, এবং মিঠুন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে টাকা রাখার বাক্সটা ভাঙা অবস্থা পায়, এবং 1835 সালের একটা ওয়ান কোয়ার্টার আন্না ওখানে পাওয়া যায়, যেখানে 1 বছর যাবত টাকাগুলো কয়েন হিসেবে ছিল, 500 50 120 টাকার নোটগুলো ছিল না, তবে ওই 1 কোয়ার্টার আন্নাটা ছিল। তো বোনের বিয়ের এখনও সম্বন্ধ আসে, আমি কিন্তু ঘটনার শেষ পর্যায়ে, বোনের বিয়ের ঘটনার সম্বন্ধে এখনও আসে, কিন্তু ফয়সালা হয় না। এলাকার সবার কাছে মাথাটা নিচু হয়ে গেছে, ওনাদের সবার সম্মান জিনিসটা নাই। তবে জিনভূত সম্পর্কে সকল জ্ঞান হয়েছে, তাদের হয়েছে অনেক সাহস, এখনও নাকি তাদের ভয় লাগে না। জিনের প্ররোচনা, বউ কেস করেছে, তাদের কোর্টেও যেতে হয়েছে, 7 মাস সন্তান 7 মাস কাছে ছিল না, কিন্তু গত রমজানে আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়েছে। ভয়টা আছে, কিন্তু বোনের বিয়েটা এবং ওই ডোরে বাঁধার 3টা গার্গিরাতেই এখন আল্লাহ জানে, আল্লাহর ভরসা। এখন তিনি আর কোনো কালীর বাহনকে ভয় পান না, কোনো কালীর বাহনকে বিশ্বাস করেন না, আল্লাহকেই বিশ্বাস করেন, এবং আল্লাহকেই বিশ্বাস করতে হবে। উনি বলেছেন যে আপনার ঘটনা আসলে সাইদ ভাই আপনি বুঝতে পেরেছেন আপনার ঘটনা আমি বলেছি, এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি আপনার নামটা নিইনি, এই জন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমিও আপনাদের সবাইকে বলছি যারা ঘটনা শুনলেন, আমি জানি না কতটুকু রিলেট করতে পেরেছেন, আপনারাও দয়া করে এটাকে একটা ঘটনা হিসেবেই নেবেন। এটা একটা পুরো পজেসড স্টোরি, এবং একবার নষ্ট হয় একবার ঠিক হয় এই পজেসড স্টোরিতে। আমার যে ভাই পাঠিয়েছেন তাকে অত্যন্ত ধন্যবাদ, এবং তার কাছে আরও স্টোরি আছে, আশা করি তিনি আমাদেরকে স্টোরিগুলো পাঠাবেন। আমার চারপাশের হলুদ সর্ষে ক্ষেতটা তখন ঘন কালচে এক কুয়াশার একদম ঢেকে গিয়েছিল। আমি চিৎকার করে আমার সঙ্গীদেরকে ডাকছিলাম, কিন্তু আমার নিজের গলার আওয়াজই বাতাসে বাধা পেয়ে ঠিক আমার কানে এসেই প্রতিধ্বনি হচ্ছিল। ঠিক তখনই আমার পেছনের কুয়াশাটা দলা পাকিয়ে একটা মানুষের মতো আকার ধারণ করলো। আমি ভয়ে 1 কদম পিছিয়ে গেলাম, আর তখনই দেখলাম সে ধোঁয়াটে অবয়বের ভেতর থেকে 2টো কুচকুচে কালো হাত বের হয়ে এলো, যার নখগুলো তপ্ত লোহা দিয়ে তৈরি। সে আমার কাঁধ দুটো খপ করে চেপে ধরলো, আর তার কোনো মুখ না থাকা সত্ত্বেও বাতাসের শো শো শব্দের ভেতর থেকে একটা বিকৃত গলায় কেউ ফিসফিসিয়ে বলল, তুই ভুল রাস্তায় চলে আসছিস রে। এই কুয়াশা থেকে আজ পর্যন্ত কোনো জ্যান্ত মানুষ ফিরতে পারেনি। আমি এমনটা শোনার পরে দৌড় দিতে চাইলাম, কিন্তু
আমার পায়ের নিচের মাটিটা তখন জ্যান্ত চোরাবাদির মতো আমাকে নিচের দিকে টানছিল। এই ঘটনা ঘটেছিল 2022 সালের জানুয়ারি মাসে। সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার অন্তর্গত যমুনা নদীর ভেতরের একটা দুর্গম চরাঞ্চলে। আমার নাম মোহাম্মদ তানজিল। আমি সে সময় একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলাম। চরের প্রান্তিক চাষিদের শীতকালীন ফসলের ঋণ বিতরণ ও তদারকির জন্য আমাকে প্রায়ই ওপারে যেতে হতো। সেদিন চরের দুটো পাড়ায় মিটিং শেষ করতে করতে আমাদের বেশ রাত হয়ে যায়। যখন আমরা 4 জন, আমি, আমাদের ড্রাইভার শফিক আর স্থানীয় 2 খামারি মতিন ভাই ও করিম চাচা ফিরে আসার জন্য রওনা হলাম, তখন ঘড়িতে রাত ঠিক 11:20। শীতের রাত, তার উপর যমুনার চরের আবহাওয়া তখন প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন। আমাদের চরের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে এসে একটা ট্রলার ধরতে হবে। কিন্তু আমরা যখন সর্ষে ক্ষেতের মাঝখানে রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে করিম চাচা থমকে দাঁড়ালেন। তিনি 4-5টা শুকে বললেন, কেমন যেন একটা পোড়া গন্ধ আসছে না? শ্মশানের চিতার করার মতো পোড়া গন্ধ। তখন আমরাও খেয়াল করলাম যে হুট করেই বাতাস ভারী হয়ে গেছে, আর চারপাশের সাদা কুয়াশাটা কেমন যেন অদ্ভুতভাবে রং বদলে কালচে হলুদ বর্ণ ধারণ করেছে। কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই কুয়াশা এত ঘন হয়ে গেল যে আমাদের হাতের শক্তিশালী 3 ব্যাটারি টর্চ লাইটের আলো সেই দেয়াল ভেদ করতে পারছিল না। মতিন ভাই বলেন, সবাই সবার হাত শক্ত করে ধরো, চরের কুয়াশা খুব খারাপ জিনিস, পথ হারালে সোজা নদীতে গিয়ে পড়বা। আমরা একজন অপরজনের হাত এগোচ্ছিলাম, কিন্তু মাত্র 4-5 কদম যাওয়ার পরে আমাদের মনে হলো আমাদের হাতটা যে ধরে আছে তার হাতটা মানুষের মতো গরম নয়, বরং বরফের চেয়েও ঠান্ডা এবং চামড়াটা খসখসে। আমি চমকে উঠে টর্চের আলোটা পাশে ঘোরালাম। তখনই আমার কলিজা শুকিয়ে গেল যখন দেখলাম আমার পাশে মতিন ভাই ও করিম চাচা কেউ নেই। কুয়াশার ভেতরে একটা অদ্ভুত দীর্ঘ কালো হাত আমার কবজিটা শক্ত করে ধরে রেখেছে। সে হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কুচকুচে কালো। আমি ভয়ে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার দিলাম, শফিক ভাই, মতিন ভাই, আপনারা কোথায়? কিন্তু কোনো উত্তর নেই। চারপাশে একদম থমথমে, অথচ সেই কালচে কুয়াশাটা যেন জ্যান্ত কোনো প্রাণীর মতো আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। আমি যেদিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কুয়াশাটা ঠিক সেদিকে আরো যেন ঘন হয়ে আমার পথ আটকে দিচ্ছিল। হঠাৎ করেই আমার ঠিক পিছনের কুয়াশাটা দলা পাকিয়ে একটা মানুষের মতো দীর্ঘ অবয়ব তৈরি করলো। ওটার কোনো চোখ, মুখ বা নাক ছিল না। পুরো শরীরটা যেন একটা ঘূর্ণীয়মান কালচে ধোঁয়া দিয়ে তৈরি। আমি এক কদম পিছিয়ে যেতেই ওটার ভেতর থেকে 2 কঙ্কালসার হাত বের হয়ে সরাসরি আমার 2 কাঁধ চেপে ধরল। সেই স্পর্শটা এতটা ঠান্ডা ছিল যে আমার মনে হলো আমার কাঁধের মাংস ওখানেই জমে যাচ্ছে। ঠিক তখনই বাতাসের শো শো শব্দের ভেতর থেকে সেই বিকৃত মুখহীন অবয়বটা ফিসফিসিয়ে বলল, তুই ভুল রাস্তায় চলে আসছিস রে। এই কুয়াশা থেকে আজ পর্যন্ত কোনো জ্যান্ত মানুষ ফিরতে পারেনি। একই সাথে আমার পায়ের নিচে নরম বালু মাটিটা হঠাৎ জ্যান্ত চোরাবাদের মতো আচরণ শুরু করলো। আমি অনুভব করলাম আমি দিন দিন মাটির নিচে ডেবে যাচ্ছি। কাদা আর বালু মাটি আমার হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। অবয়বটা তার কচ্ছিত ধোয়াটে মুখটা আমার একদম কাছে নিয়ে আসছিল, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বুঝতে পারলাম
কোনো জাগতিক শক্তি আমাকে এখান থেকে বাঁচাতে পারবে না। মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়ে আমি আমার অবশ হয়ে যাওয়া জীব দিয়ে মনে মনে পরম করুণাময় আল্লাহর নাম জপতে লাগলাম আর সূরা ফালাক পাঠ শুরু করলাম। আমি যেই না পবিত্র কালাম পড়া শুরু করলাম, অমনি আমার কাঁধের ওপর থাকা সেই হাতের বাঁধনটা কেমন যেন হালকা হয়ে গেল। সেই মুখহীন পিশাচটা এক তীব্র বাতাস কাটার মতো শ্বাস শব্দ করে পিছু টান দিল। চারপাশে সেই কালচে কুয়াশা যেন এক অদৃশ্য আগুনে পড়ে ভেসে যেতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার পায়ের নিচের মাটি আবার শক্ত হয়ে গেল। আমি এক ঝটকায় চোখ মেলে দেখলাম আমি সর্ষে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর আমার থেকে মাত্র 10 ফিট দূরে শফিক আর মতিন ভাই হন্যে হয়ে আমাকে খুঁজছেন। মতিন ভাই আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর শুকর তুই এখানে। আমরা তো তোকে মাত্র 2 সেকেন্ডের জন্য চোখের আড়ালে দেখছিলাম, আর তুই এই সর্ষে ক্ষেতের ভেতর ঢুকে এক জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে কাঁপছিলি। আমি অবাক হয়ে বললাম, 2 সেকেন্ডে? আমি তো প্রায় আধা ঘন্টা ধরে এই কুয়াশার ভেতরে বন্দি ছিলাম। তখন করিম চাচা গম্ভীর গলায় বললেন, ওটা আসলে যমুনার চরের চোরা কুয়াশা। জিনের দল এই কুয়াশার মায়া তৈরি করে একা মানুষকে সম্মোহন করে নদীর গভীরে পানিতে নিয়ে ডুবিয়ে মারে। ভাগ্যিস তোর ইমান শক্ত ছিল, তাই রক্ষা পাইছিস। আজও এতগুলো বছর পার হয়ে গেলেও শীতের রাতে যখন আমি বাইরে ঘন কুয়াশা জমে, আমার যমুনার চরে সেই কালচে ধোয়াটে অবয়ব আর বরফ ঠান্ডা হাতের স্পর্শ কথা মনে পড়ে শরীরটা শিউরে ওঠে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।